দেবো, 18 জন হয়েছে। সবাই যদি রেডি থাকেন তাহলে আমরা শুরু করে দিই ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে অনেক কিছু করতে হবে। জি স্যার, আমরা শুরু করে দিতে পারি। আচ্ছা, শুরু করে দেই তাহলে। হ্যাঁ, সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্ট তো জানেন, গতবার আমরা প্রায় গত ব্যাচ থেকে আমাদের প্রায় 10 জনের মতো চান্স পেয়েছে, তাই না এমন ভাই? যাক আলহামদুলিল্লাহ, এই ব্যাচও আরো ভালো করবে ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমাদের গত ক্লাস এই পর্যন্ত মোটামুটি হয়েছে, এখান থেকে আজকে আমরা শুরু করব জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। হ্যাঁ, উন্নয়নমূলক সংস্থাগুলো থেকে শুরু করব, এরপরে আমরা 3 নাম্বার লেকচারে চলে যাবো। এটা মানে 2 নাম্বার লেকচার শীট, আর 2 নাম্বারের কিছু পেজ আছে, এরপরে আমরা 3 নাম্বারে চলে যাব। হ্যাঁ, 3 নম্বরে আমার কিছু হ্যান্ড নোট করা আছে, ওটা প্রথমেই আছে, ওটা আমরা শুরু ওটা আলোচনা করব। আচ্ছা, এখন শুরু করি। এনামুল ভাই, মনে হয় যে আপনি 3 নাম্বার লেকচার দিয়েছেন, বাট লিখে রাখছেন ওটা 4 নাম্বার, দেখলাম ওটা না মানে স্যার, ভুল ওই যে হবে। ওইটা হচ্ছে আমাদের যে বললাম না আপনাকে যে 2 নাম্বার একটা লেকচার আমাদের মিস হয়েছে, তো আমাদের নাম্বারটা ঠিক করে রাখছি। তো আপনাকে 2 নাম্বার লেকচারটা হচ্ছে আমি আপনাকে পরবর্তীতে দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আচ্ছা ঠিক আছে, চলো। জাতিসংঘটা হবে হচ্ছে আমাদের মূলত 3 নাম্বার। তো আপনার কাছে যেহেতু এই শীটটা আগেই ছিল, যার কারণে আর এটার নাম্বারটা চেঞ্জ করিনি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি এখন। জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা বিভিন্ন ধরনের প্রথমে জাতিসংঘ উন্নয়ন সংস্থার মধ্যে প্রথমটা হচ্ছে মানব উন্নয়ন সংস্থা, এর প্রথমটা ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, ইউএনডিপি নিয়ে আমাদের কিছু কথা এখানে কিছু নোট করতে হবে। এনামুল ভাই, আপনি এই বিষয়টা জেনে নেন। সেটা হচ্ছে যে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয় 2021-23 শেষ মেয়াদে, ঠিক আছে, ওটা চেঞ্জ হয়ে, এটা তো অনেক আগের। এখন নতুন কিছু আসছে যে বাংলাদেশ নির্বাহী মানে ইউএনডিপির, ইউএনডিপি না, শুধু ইউএনডিপি না, 3টা বোর্ডের, ইউএনডিপি, ইউএনওপিএস আর হচ্ছে ইউএনএফপিএ, এই 3টা আন্তর্জাতিক সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের আহ, জাতিসংঘের নিযুক্ত রাষ্ট্রদূত, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। হ্যাঁ, 3টা আন্তর্জাতিক সংস্থা, তার মধ্যে ইউএনডিপি একটা। ইউএনডিপির 2024 এই অর্থ 2024 সালের নির্বাহী বোর্ডের সভাপতি এখন বাংলাদেশ। এখন আসি আমরা আলোচনা, ইউএনডিপি কি। ইউএনডিপি হচ্ছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে মানব উন্নয়ন সংস্থা, মানে আসলে মানুষের উন্নয়ন নিয়ে যেটা কাজ করে, সরাসরি ডেভেলপমেন্ট কাজগুলো এটা করে। আর এই ক্ষেত্রে যে জিনিসটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এই যে মানব উন্নয়ন সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ ইনফরমেশনের মধ্যে রয়েছে এটা সদর দপ্তর কোথায়, কত সালে প্রতিষ্ঠা হয়, বিশেষ করে এই দুটো ইম্পর্টেন্ট বেশি। আর সদস্য দেশ কতগুলা, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিষ্ঠার সাল, আর একটা হচ্ছে সদর দপ্তর, এই দুটো বেশি থাকবে। এছাড়াও মাঝে মাঝে ইম্পর্টেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনার আপনার হচ্ছে সদস্য দেশ, অথবা দেখা যাচ্ছে প্রতিষ্ঠান প্রধান সবসময় থাকে না। যদি প্রতিষ্ঠান প্রধান আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কেউ হয়, তাহলে সেটা থাকে, অথবা বহুল আলোচিত কোনো ব্যক্তি হলে তাহলে সেই বিষয়গুলো থাকে, মানে ওই পার্সনের নামগুলা আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমরা আসি এখন ইউএনডিপি। ইউএনডিপি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে এর সদর দপ্তর। আর জাতিসংঘের এটা মানে আমি বলে রাখি যে এই ইউএনডিপির নির্বাহী বোর্ডের সভাপতি এখন বাংলাদেশ। নির্বাহী বোর্ডের সদস্য, নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য 36 জন। আর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ 2021 থেকে 23 এই মেয়াদে, আর এখন এই জায়গা থেকে আমরা সভাপতি। ওকে, আর একটা বিষয় সেটা হচ্ছে কার্যক্রম। এরা কি কার্যক্রম করে? এদের মূল কাজটা হচ্ছে ওই যে মানব উন্নয়ন সূচক, যেটা এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এরা এটা প্রকাশ করে, এবং এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর হচ্ছে এসডিজি এর স্কোর কিপার হিসেবে কাজ করে। ওকে, তাহলে কয়েকটা বিষয় এর কার্যক্রম গুলো দেখেন একটু। সেটা হচ্ছে যে এরা ইভেন মানে মানব উন্নয়ন যে সূচকটা, আমাদের মানব উন্নয়ন যে সূচক, এই সূচকটা প্রকাশ করে হচ্ছে ইউএনডিপি। এরপরে হচ্ছে এর আরেকটা কাজ করে এমডিজি এবং এসডিজি এর স্কোর কিপার হিসেবে কাজ করে। ওকে, তাহলে এখন আমরা আসি। ইউএনডিপি শেষ। ইউএনডিপির কাজটাই হচ্ছে দুইটা কাজ, প্রথম হচ্ছে মানব উন্নয়ন সূচক রিপোর্ট প্রকাশ করবে, আর একটা হচ্ছে এমডিজি এবং এসডিজি স্কোর হিসেবে কিপার হিসেবে কাজ করবে। তাহলে এখানে কয়েকটি ইনফরমেশন রাখা দরকার। এটা প্রতিষ্ঠিত 1965 সালে। আর নির্বাহী বোর্ডের সভাপতি এখন 2024 সালে বাংলাদেশ। আর এটি ও আরেকটা বিষয় বাদ গেছে, সেটা হচ্ছে জাতিসংঘের, এটা হচ্ছে প্যারেন্ট অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইকোসোক, ইকোনমিক
এন্ড সোশ্যাল আমরা পড়েছি এর আগে ইকোসোক কি। এটা ইকোসোক হচ্ছে জাতিসংঘের যে আহ জাতিসংঘের যে অঙ্গ সংগঠন আছে তার মধ্যে একটা ইকোসোক। আর জাতিসংঘের ইকোসোক হচ্ছে প্যারেন্ট অর্গানাইজেশন। ওকে, এখন আমরা আসি ইউনেস্কোতে। ইউনেস্কো, আচ্ছা, ইউনেস্কো ইউনেস্কো হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশন, ইউএন। ইউনেস্কো মিনস হচ্ছে ইউএন এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। ইউএন মিনস হচ্ছে ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন। অর্থাৎ ইউনেস্কোর কাজটাই হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করে, সায়েন্টিফিক মানে সায়েন্সের বিষয়গুলো, বিজ্ঞান, ওদের এডুকেশনাল, সায়েন্টিফিক এবং কালচারাল এই তিনটা পার্ট। একটা বিজ্ঞান শিক্ষা আর একটা হচ্ছে সংস্কৃতি, এই তিনটে বিষয় নিয়ে মূলত কাজ করে ইউনেস্কো। এখন ইউনেস্কোর আহ ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945 সালে। আর এর সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্সের প্যারিস। সদস্য দেশ 193টি, সর্বশেষ সদস্য ফিলিস্তিন। আর সদস্য ত্যাগ করেছে দুইটা রাষ্ট্র, একটা হচ্ছে ইউএসএ আর একটা ইসরায়েল। বলে রাখা একটা ইয়ে আছে, সেটা যখন ডোনাল্ড ট্রাম্প ছিল তখন মূলত এই ইউএসএ হচ্ছে ইউনেস্কো থেকে সরে আসে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন ইউএসএ ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর সদস্যপদ যখন ইউএসএ প্রত্যাহার করে নেয় তখন ইসরায়েলও ইউএস এর মানে ইউএস এর যেহেতু পদত্যাগ করে নেয়, সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ইসরায়েলই হচ্ছে ওই ইউএস এর মানে পদ অবলম্বন করে তারাও কিন্তু এখান থেকে সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ইসরায়েল। কারণ আমরা এর আগেও বলেছি ইসরায়েল আর কিছু না, ইউএ মনে মনে করা হয় ইসরায়েল হচ্ছে ইউএস এরই একটা একটা প্রদেশের মতো, মানে ইউএস এর একটা প্রদেশের মতো। ইসরায়েল কোনো কিছু করার ক্ষমতা রাখে না, ইউএস যা বলে ইসরায়েল তাই করে। সুতরাং ইউএসএ যেহেতু ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে, ইসরায়েল নিয়েছিল। ওকে, আর ওই সময় কিন্তু ইউনেস্কোতে একদম পুরো ফান্ডিং ও ইউএসএ বন্ধ করে দিয়েছিল, কারণ ইউনেস্কোতে বিশাল একটা ফান্ডিং পায় ইউএসএ। আর একটা বিষয় সেটা হচ্ছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে ওই সময় একটা, এই সময় না সব সময় তো একটা ওদের ক্লাস। তো এই ইউনেস্কো কি করতো, ফিলিস্তিনে বিভিন্ন অর্থ সহায়তা দিত বা বিভিন্ন ধরনের এই যে এডুকেশনাল, সায়েন্টিফিক এবং কালচারাল কাজগুলো করতো। তো এরই যেহেতু ইসরায়েলের সাথে ইউএস এর ক্লাস মানে হচ্ছে এখানে ইসরায়েলের সাথে আছে ইউএসএ, ইসরায়েলের সাথে ফিলিস্তিনের ক্লাস মানে হচ্ছে ইসরায়েলের বন্ধু রাষ্ট্র হচ্ছে ইউএসএ। তো এই জন্য ইউএস এর ফান্ডিং বন্ধ করে দেয়। ফান্ডিং বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে করে এই ইউনেস্কো ফিলিস্তিনে আর কোনো অর্থ সহায়তা না দিতে পারে বা বন্ধ করে দেয়। কিন্তু ইউএস এর ফান্ডিং বন্ধ হওয়ার পরেও ইউনেস্কো ফিলিস্তিনে অর্থ সহায়তা দিচ্ছে। তবে অন্যান্য রাষ্ট্রগুলো যেটা আছে তারা কিন্তু ইউনেস্কোতে ঠিকভাবে ফান্ডিং। বুঝা গেল? জি স্যার। এখন আমরা আসি বাংলাদেশ সদস্যপদ লাভ করে কত সালে, 1972 সালে। মনে রাখবেন এখানে সাল, শুধু সালটা ইম্পর্টেন্ট, ডেটটা ইম্পর্টেন্ট না। বাংলাদেশ সদস্য পদ লাভ করে হচ্ছে 1972 সালে, শুধুমাত্র সালটা ইম্পর্টেন্ট, ডেটটা ইম্পর্টেন্ট না। কলিঙ্গ পুরস্কার, কলিঙ্গ পুরস্কার হচ্ছে ইউনেস্কোর একটা সবচেয়ে বড় একটা পুরস্কার, ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয়। এটা কলিঙ্গ পুরস্কার ইউনেস্কোর বিজ্ঞানে অবদানের জন্য প্রদান করা হয়। একমাত্র বাংলাদেশ হিসেবে আব্দুল্লাহ আল মতি শরফুদ্দীন মতো এই কলিঙ্গ পুরস্কারটা লাভ করেছিল। ওকে, ইউনেস্কো এবং ইকোসোক এক নয়, এটা একটা ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে ইউনেস্কো এবং ইকোসোক এক নয়। আচ্ছা, একটু আচ্ছা, এনামুল ভাই আপনি আছেন না? নেই মনে হয় না। আচ্ছা, থাকে। ওকে, আচ্ছা, ইউনেস্কো এবং ইকোসোক এক নয়। ইকোসোক হচ্ছে জাতিসংঘের একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান না, সরি, জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন, মানে একটা হচ্ছে একটা অর্গা, মানে জাতিসংঘের যে 6টা বডি রয়েছে তার মধ্যে এটা একটা ইকোসোক। এটা জাতিসংঘের, মনে রাখবো, জাতিসংঘের একটা হচ্ছে অঙ্গ সংগঠনের নাম হচ্ছে ইকোসোক। আর ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটা হচ্ছে বিশেষায়িত সংস্থা, মানে বিশেষ কাজের জন্য নিয়োজিত সংস্থা। বিশেষ কাজটা কি, ওরা এডুকেশন নিয়ে কাজ করে, সায়েন্স নিয়ে কাজ করে এবং কালচার নিয়ে কাজ করে, এই তিনটে কাজ করে। তাহলে ইউনেস্কো এবং ইকোসক এক নয়, এই জিনিসটা মাঝে মাঝে তালগোল পাকিয়ে যেতে পারে। ইকোসক হচ্ছে জাতিসংঘের যে 6টি
ছয়টি অঙ্গ সংগঠন রয়েছে। এই অঙ্গ সংগঠনের একটি হচ্ছে ইকোসক। আর ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যারা যারা আলাদা মহাসচিব রয়েছে, সবই আলাদা। এখন আমরা আসি ইউনেস্কো কর্তৃক উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড পান ডক্টর ফেরদৌস কাদেরী। এটা হচ্ছে ফেরদৌস কাদেরী হচ্ছে শিশু রোগ বিশেষজ্ঞ। আচ্ছা, উনি মূলত ওকে এই পুরস্কারটা পায় ডক্টর ফেরদৌস কাদেরী। এরপরে আসি আর একটা কথা, 30শে অক্টোবর 2017 সালে ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। এটা 40 বিসিএস এ লিখিত পরীক্ষা আসছিল, যে লিখিত পরীক্ষা, এটা জাস্ট কয় মার্চ, 2 মার্চের কোর্স মনে হচ্ছে। লিখিত পরীক্ষায় একটা পার্ট ছিল যে আহ, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয় কত সালে, কত তারিখ, মানে কত সালে, এটা আসলে ডেট এবং তারিখ দুটোই দিতে হতো। 30শে অক্টোবর 2017 সালে। এইটা আপনাদের যেমন পিলিতে লাগবে, লিখিত তো লাগবে, এটা ভাইভাতেও ইম্পর্টেন্ট, কারণ খুব একটা ইম্পর্টেন্ট এটা। এখানে দেখেন 3 স্টার দেওয়া আছে। তার মানে 30শে অক্টোবর 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। এরপরে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়, এটা হচ্ছে 17 নভেম্বর। একটা অক্টোবর, একটা নভেম্বর, এটা 1999 সালে। কততম অধিবেশনে? ইউনেস্কোর 30তম অধিবেশনে। এই দুটো একদম মানে খুব ভালো করে পড়তে হবে, সবই পড়তে হবে, তবে এই পেজের মধ্যে এই দুটো বেশি ইম্পর্টেন্ট। কারণ এই দুটো পার্টের সাথে আপনাদের মুক্তিযুদ্ধের একটা ব্যাপার আছে। মুক্তিযুদ্ধের কিছু ইয়ে আছে, যে মুক্তিযুদ্ধের আপনি জানেন মুক্তিযুদ্ধের লিখিত পরীক্ষা আলাদা ভাবে 50 মার্ক থাকে, এবং এটা বিসিএস এ খুব সম্ভবত 100 মার্কসে কনভার্ট হবে। এখনো হয়নি, হবে। বিসিএস এর লিখিত পরীক্ষা 100 মার্কসে কনভার্ট হবে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বলতে শুধুমাত্র 71 সালের মুক্তিযুদ্ধ কি বোঝায় না, এটা হচ্ছে এটা হচ্ছে 52 সাল থেকে 71। তবে 52-এর আগেও কিছু আছে, 47 সাল থেকে, 47 থেকে 71, এইটা পার্টটা আপনার খুব ভালো করে জানতে হবে। এই দুটা এই দুটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পার্টেই চলে গেছে, যদিও রিসেন্ট ইনফরমেশন, কিন্তু মুক্তিযুদ্ধ চ্যাপ্টার থেকে মাঝে মাঝে আসে। তাহলে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেওয়া হচ্ছে 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কো কততম অধিবেশনে? 30তম অধিবেশনে। এরপর আসে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের স্থান তিনটা। তিনটা বাংলাদেশের স্থান রয়েছে, একটা হচ্ছে সোমপুর বিহার, আরেকটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন। আমরা জানি সোমপুর বিহার কোথায় অবস্থিত। সোমপুর বিহার হচ্ছে পাহাড়পুর, ষাট গম্বুজ মসজিদ এট বাগেরহাট, আর একটা হচ্ছে সুন্দরবন এট খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী এন্ড বরগুনা। এই সুন্দরবন কিন্তু 5টা জেলায়, আমরা সবাই জানি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, কিন্তু আরো দুইটা আছে, পটুয়াখালী এবং বরগুনা। এই 5টা জেলা নিয়েই স্থাপত্য, আর একটা আর সুন্দরবনটা হচ্ছে প্রাকৃতিক ঐতিহ্য। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে এই তিনটা। ওকে, এরপর আমরা আসি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত অধরা সংস্কৃতি, সংস্কৃতি মানে স্পর্শকাতর সংস্কৃতি। এখানে দেওয়া আছে 4টা, এখানে আর একটা হবে 5টা। একটা হচ্ছে বাউল গান, মঙ্গল শোভাযাত্রা, জামদানি শাড়ি, শীতল পাটি, তবে এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে রিক্সা। ঢাকার রিক্সা, রিক্সাকেও দেওয়া হয়েছে স্পর্শকাতর সংস্কৃতি, অর্থাৎ অধরা সংস্কৃতি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার স্যার। ওকে, তাহলে ইউনেস্কো স্যার কর্তৃক স্বীকৃত। জি, স্যার সেটা ঢাকার রিক্সা নয়, ঢাকার কেউ রিক্সা। কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি স্বাস্থ্যকর। কেউ কিছু হ্যালো, বলতে চাচ্ছেন? শোনা যাচ্ছে না আপনার কথা। শুনতে পারছেন? আপনার কথাটা ভেঙে ভেঙে আসতেছে, ক্লিয়ার আসতেছে না। হ্যালো। আচ্ছা, আপনি, হ্যাঁ হ্যাঁ বলেন। মানে স্যার ওটা হচ্ছে ঢাকার রিক্সা চিত্রকর্ম। এটা হচ্ছে জাতিসংঘ সম্প্রতি স্বীকৃতি দিয়েছে অধরা সংস্কৃতি হিসেবে। আচ্ছা, আপনার কথাটা ঠিক বুঝতেছি না ভাই, আপনি একটু পরে কথা বলেন না, আপনার কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। স্যার যদি ভাই কেউ বোন, বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন। স্যার ভাই বোন বলতেছে যে শুধু রিক্সা রিক্সা চিত্রটাকে ইয়ে দিছে, রিক্সাটা মনে হয় না বলতেছে।
রিক্সাকে কি করা হয়েছে? ভাই বলতেছে রিক্সা চিত্রটারে ইয়ে দিছে, মানে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ইয়ে দিছে, মানে রিক্সাটাকে না, হ্যাঁ হ্যাঁ, কেমন দিচ্ছে। ও রিক্সার চিত্রকে, হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, ওই যে। ঢাকা শহরে রিক্সার যে সিনারিটাকে দেওয়া হয়েছে। হ্যালো, শুনতে হ্যাঁ স্যার পাচ্ছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি, আপনি হ্যাঁ স্যার। কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, স্যার। রিক্সার চিত্রটাকে ইয়াটাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাদের পঞ্চম হবে। মানে অধরা সংস্কৃতি, বাউল গান, মঙ্গল শোভাযাত্রা, জামদানি শাড়ি, শীতল পাটি আর এই রিক্সার চিত্রটাকে এটা দেওয়া হয়েছে 2024 সালে। এটা জানুয়ারি মাসে সম্ভবত দেওয়া হয়েছে, 2024 জানুয়ারিতে দেওয়া হয়েছে অধরা সংস্কৃতি হিসেবে। এটা তার মানে এটা পঞ্চম, পাঁচটা অধরা সংস্কৃতি। এরপরে আসি আমরা হচ্ছে অধরা সংস্কৃতির ঐতিহ্য এটা। এরপর হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত নৃত্য হচ্ছে নওগাঁ নৃত্য। আর একটা নৃত্য আছে সেটা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত নৃত্য নওগাঁ নৃত্য। ওকে, এরপর আমরা আসি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকে আমরা একটু দ্রুত যাব, দ্রুত বলতে গিয়ে দেখি আমরা কতটুকু শেষ করতে পারি। ওয়ার্ল্ড ব্যাংক, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলবেন, হ্যাঁ, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক আসলে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে একটু কথা বলে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর কিছু না, আইবিআরডি আমরা শুনেছি যে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠাকালীন নাম ছিল আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, যেটা 1956 সালে ওয়ার্ল্ড ব্যাংক নামে চলে আসে। এখন আপনি যখন আইবিআরডি দেখবেন মনে রাখবেন এটা ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক ইজ নাথিং বাট আইবিআরডি, অর্থাৎ আইবিআরডির বর্তমান নাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। যখন প্রতিষ্ঠাকালীন এটার নাম ছিল আইবিআরডি, এটা 1956 সালে ওয়ার্ল্ড ব্যাংক নামে পরিচিত। এখন আমরা আসি ওয়ার্ল্ড ব্যাংকে। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এখন আমরা আসি, আহ প্রতিষ্ঠা হচ্ছে 1944 সালে। 44 সালের কার্যক্রম শুরু হয় 1946 সালে। দুটোই ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয় কত সালে, আবার ওয়ার্ল্ড ব্যাংকের কার্যক্রম শুরু হয় কত সালে, এই দুটোই পরীক্ষা আসছিল। তবে একটা কথা মনে রাখি, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ব্রেটন উডস ইনস্টিটিউট, মানে যুক্তরাষ্ট্রের একটা জায়গা আছে ব্রেটন উডস কনফারেন্স, মানে ব্রেটন উডস এর মূলত যে তিনটা প্রতিষ্ঠান, মানে ব্রেটন উডস প্রতিষ্ঠান তিনটা। মানে ব্রেটন উডস হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা জায়গা, নিউ হ্যাম্পশায়ারের একটা জায়গা, যেখানে একটা কনফারেন্স করে 1945 সালে, যখন 1939 সালে ফার্স্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, 45 সাল যখন শেষ হয়ে গেল, তখন মূলত ওরা কি করেছিল, ওই শেষ হওয়ার আগ মুহূর্তে একটা ব্রেটন উডস কনফারেন্স করেছিল। যে ব্রেটন উডস 1944 সালে, যে এরকম কিছু আর্থিক প্রতিষ্ঠান থাকবে যারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফলে যে ঋণ, মানে যারা একদম ভঙ্গুর হয়ে গেছে, যেমন ফ্রান্স, এরকম যে রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোকে কিভাবে রিকভার করা যায়, আবার পূর্ব অবস্থায় নিয়ে যাওয়া যায়, রিহাবিলিট করা যায়, পূর্ব অবস্থায় নিয়ে আসা যায়। এই জন্য মূলত কিছু আর্থিক প্রতিষ্ঠানের কথা চিন্তা ভাবনা করে এটা, কোথায় চিন্তা ভাবনা করে, আমেরিকার ব্রেটন উডস একটা জায়গা আছে, নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস একটা জায়গা আছে সেখানে। ওই সময় তিনটা প্রতিষ্ঠানের প্ল্যান করা হয়েছে, একটা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আর ডাব্লিউটিও। এই জন্য ব্রেটন উডস প্রতিষ্ঠান তিনটি, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, একটা আইএমএফ, আর একটা হচ্ছে, আর একটা কি বললাম, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে, আর একটা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তাহলে এই যে তিনটা আছে, একটা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা হচ্ছে ডাব্লিউটিও, মনে রাখতে হবে। এখন আমরা আসি, তাহলে ব্রেটন উডস প্রতিষ্ঠান তিনটি, ওয়ার্ল্ড ব্যাংকও তার মধ্যে একটা। ওকে, এদের প্রধান প্রধান মানে প্রথম ঋণ প্রদান করে কাকে, ফ্রান্স করে। যে ফ্রান্স ওই সময়, ফ্রান্স তার ছিল কি সেকেন্ড ওয়ার্ল্ডে, ফ্রান্স হচ্ছে আমেরিকার বন্ধু রাষ্ট্র ছিল, মানে আমেরিকার যে জোট ছিল সেই জোটে ছিল ফ্রান্স। তো প্রথম ঋণ প্রদান করে ফ্রান্স, এবং বেসিক্যালি ফ্রান্সের মতো রাষ্ট্রগুলোকে রিকভার করার জন্যই মূলত ওয়ার্ল্ড ব্যাংকের যাত্রা, এবং প্রথম ঋণ প্রদান করে তারা ওয়ার্ল্ড ব্যাংকে ফ্রান্সকে। ওকে, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের। আমি আর একটা কথা বলে রেখে এখানে, যুক্তরাষ্ট্রের মানে ওয়ার্ল্ড, মানে এরপরে লেকচারে যখন আসবে তখন আমি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমি বলে রাখি, যেটা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যত আর্থিক প্রতিষ্ঠান সবগুলো সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসি। আর যতগুলো মানব উন্নয়ন সংস্থা, এই সংস্থার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। মানে যেটা মানবিক কাজ করে, এরকম মানে ভলান্টিয়ারি কিছু মানবিক কাজ করে, এই মানবিক কাজ করার সংস্থার সদর দপ্তর গুলো হচ্ছে বেশিরভাগ 5-6টা আছে, এই সবগুলো সদর দপ্তর নিউ ইয়র্ক। আর যেটা আর্থিক প্রতিষ্ঠান, মানে টাকা পয়সা নিয়ে লেনদেন করে প্রচুর পরিমাণ, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এটা পরে, সেটা আমার একটা ছোট্ট নোট আছে, এই নোটটা আমি আজকে এনামুল ভাইকে দিতে বলেছি, এনামুল ভাই নোটটা প্রথমে অ্যাড করে দিয়েছে।
এর পরের লেকচারটাতে আমরা পাবো, মানে পরের লেকচার বলতে এটা শেষ করে আমরা পরেরটাতে চলে যাব, তখন আমরা ওটা ডিটেলস আলোচনা করবো। ওকে, তাহলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এর সদস্য হচ্ছে 189টি, তবে 90তম দেশ হিসেবে যোগ দেবে অ্যান্ডোরা। আচ্ছা, সদস্যদের সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। বাংলাদেশ সদস্য পদ পায় 1972 সালে। ডেটটা মনে রাখার দরকার নেই, মনে রাখতেও পারবেন না। 1972 সালে বাংলাদেশ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য পদ লাভ করে। নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে ইকোসক। ইকোসক হচ্ছে কিসের একটা বিশেষায়িত সংস্থা, মানে সরি অঙ্গ সংগঠন, জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন হচ্ছে ইকোসক। এখন আমরা আসি প্রতিষ্ঠাকালীন নাম, এটা তো হয়ে গেল ওয়ার্ল্ড ব্যাংক। আইবিআরডিসি প্রতিষ্ঠানের নাম, বর্তমান নাম ওয়ার্ল্ড ব্যাংক, 56 সালে এটা হয়। আচ্ছা, বর্তমান ইয়ার নাম হচ্ছে, এর প্রেসিডেন্ট হচ্ছে ডেভিড ম্যালপাস। আর এর প্রধান মানে এর প্রধান যিনি হবে তিনি অবশ্যই একজন মার্কিন নাগরিক হবে। এরপরে আসি, সেটা হচ্ছে নোট। এখানে যে বিষয়টা মনে রাখা দরকার, সে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ছিল অংশুলা কান। উনি হচ্ছে ভারতের একজন নারী নারী ব্যবস্থাপনা পরিচালক ছিল উনি। ওকে, এদের মটোটা কি? মটো আছে ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি, অর্থাৎ দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য কাজ করাটাই মূলত ওদের মটো। কাদের মটো এটা? ওয়ার্ল্ড ব্যাংকের মটো। ওকে, অঙ্গ সংস্থা 5টি। ওয়ার্ল্ড ব্যাংক বেসিক্যালি আর কিছু না, ওয়ার্ল্ড ব্যাংক 5টা সংস্থা নিয়েই মূলত ওয়ার্ল্ড ব্যাংক। একটা হচ্ছে আইবিআরডি, আইডিএ, আইএফসি, আর একটা হচ্ছে মিকা, আর হচ্ছে আইসিএসআইডি। এই 5টা অঙ্গ সংস্থা নিয়েই মূলত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ গঠিত। মানে যদি বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ বলতে কি বোঝে, এই 5টা সংস্থাই মূলত ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। হুম, অঙ্গ সংস্থা মানে এরা এই এই অঙ্গ সংস্থা 5টা, এই 5টা সংস্থা নিয়েই ওয়ার্ল্ড ব্যাংক। মানে এই ওয়ার্ল্ড ব্যাংকের 5টা সংস্থা, একটা আইবিআরডি, একটা ইটা, আইএফসি, ইমিগা, আর একটা হচ্ছে আইএসএসআইডি। এখন আমরা এটা দেখার চেষ্টা করব আইবিআরডি কে। আইবিআরডি যাত্রা শুরু হয় 1945 সালে। আইবিআরডি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এরা মূলত যে কাজটা করে, সদস্য দেশগুলোকে কারিগরি সহায়তা প্রদান করে। ঠিক আছে, এটা হচ্ছে এদের কাজ। এরপরে বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে হচ্ছে এটা। যদি জিজ্ঞাসা করে আপনাদের কোশ্চেন থাকে, বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে কোন সংস্থা, নিচের কোন সংস্থা বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে, তখন বলতে হবে আইবিআরডি। এখানে অপশন থাকলো আইবিআরডি, তারপর আইডিএ, আইএফসি অথবা মিগা, তখন অ্যান্সার হবে আইবিআরডি। এই টাইপের কোশ্চেন থাকতে হ্যাঁ, এই জন্য এই কয়টা দেখতে হবে। প্রথম, বিশ্বব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে ওয়ার্ল্ড ব্যাংক, আইবিআরডি। ওকে, সদস্য দেশগুলোকে সহায়তা প্রদান করে, এটা আইবিআরডি। বাণিজ্য ভারসাম্য নিয়ে কাজ করে আইবিআরডি। বেসরকারি পর্যায়ে বিনিয়োগের সুপারিশ করে আইবিআরডি। জাতিসংঘের ওয়ার্ল্ড ব্যাংকের মূল যে কাজটাই সেটি করে আইবিআরডি। এখন আমরা আসি আইএফসি। আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। এর সদস্য দেশ হচ্ছে 185টি। আর এরা ক্ষুদ্র ঋণ দেয়। এদের কাজ হচ্ছে তিনটা, একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ দেয়, তার হলো ব্যবস্থাপনায় ভূমিকা রাখে, আর একটা হচ্ছে গ্লোবাল ট্রেড ফাইন্যান্স প্রোগ্রাম বাস্তবায়ন করে। এই তিনটাই কাজ। এরপর আছে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এটা আপনি যখন পরীক্ষার আগে বা কমপক্ষে 2-3 বার একটু দেখে নিলে হয়ে যায়। আইবিআরডির কাজটা কি, আইএফসির কাজটা কি, আইডি এর কাজটা কি, আপনি 2-3 বার দেখলে এটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন। এটা হচ্ছে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এটাকে বলা হয় সফট লোন উইন্ডোজ, তাই না? সফট লোন উইন্ডো, ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডোজ, মানে এরা সহজ শর্তে সদস্য দেশগুলোকে ঋণ দেয়, এই জন্য এদেরকে বলা হয় সফট লোন উইন্ডোজ। কাকে বলা হয়? আইডিএ। এদের কাজটা কি? এরা হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি এবং পরিবেশগত সুরক্ষায় মূলত এরা ঋণ দেয়। এই আইডিএ বেসিক্যালি যারা হচ্ছে যে দেশগুলো একদম মানে নিডি, এই দেশগুলোকে তারা ঋণ দেয়। মূলত এলডিসি ভুক্ত দেশগুলোকে, লিস্ট ডেভেলপ কান্ট্রি যারা আছে না, এলডিসি ভুক্ত দেশগুলোকে বেশি ঋণ দেয় হচ্ছে আইডিএ, লিস্ট ডেভেলপ কান্ট্রি। সহজ শর্তে ঋণ দেয় এরা, যেমন এরা 20 থেকে 25 বছরের জন্য 1.25% থেকে 2.8% পর্যন্ত ঋণ মানে এরা প্রদান করে থাকে। ওকে, মানে এদের ইন্টারেস্টটা খুব কম। হ্যাঁ, এটা হচ্ছে এদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডোজ। এটা পরীক্ষায় আসছিল, সেভারালটা পরীক্ষা আপনি কোশ্চেন দেখবেন, ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডোজ নামে পরিচিত কোন আন্তর্জাতিক সংস্থা? আইডিএ। ওকে, এরা দারিদ্র্য বিমোচনে কর্মসূচি বাস্তবায়ন করে, কারা? আইডিএ। এরপর আসে আইএসএসআইডি, ন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস।
এটা মূলত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস, মানে এরা ডিসপিউটস কথাটা দেখে মনে রাখার চেষ্টা করে এরা কাজ করে। ডিসপিউটস মানে হচ্ছে মীমাংসা। ওকে, মানে সরি, ডিসপিউট মানে হচ্ছে যে বিরোধ। ডিসপিউট মানে হচ্ছে বিরোধ। এখানে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধের মীমাংসা করে কারা করে? আইএসএসআইডি, আইসিএসআইডি। আইসিএসআইডির বেসিক্যালি কাজ হচ্ছে সদস্য দেশগুলোর মধ্যকার পুঁজি বিনিয়োগ জনিত যে বিরোধ থাকে এই বিরোধের মীমাংসা করাই মূলত আইসিএসআইডির মূল কাজ। এটাই হচ্ছে এদের মেইন কাজ। এই যে বলছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে হচ্ছে মীমাংসার ব্যবস্থা করা, ফর ইনভেস্টমেন্ট ডিসপিউটস মানে বিনিয়োগ জনিত বিরোধ। আপনি এই সংস্থার যে নামের সাথেই কিন্তু এর কাজের মিল আছে। আর এটা হচ্ছে বৈদেশিক বিনিয়োগ সহজীকরণের কাজ করে হচ্ছে আইসিএসআইডি। আর এটা হচ্ছে মেগা, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট গ্রান্ট এজেন্সি। এদের কাজটা হচ্ছে পুনর্বাসনের ঋণ দেয়, ইনপুট দেয়, আর একটা হচ্ছে বিনিয়োগের গ্যারান্টি দেয়, গ্যারান্টি। মনে রাখবেন এখানে কিন্তু আপনার এই আইডিএ কত সালে প্রতিষ্ঠিত হয় এটা দরকার নাই, আইসিএসআইডি কত সালে প্রতিষ্ঠিত এটা দরকার নেই, মিগে কত সালে হয় এটাও দরকার নেই। আপনার দরকারটা কি? দরকার হচ্ছে এই সদস্য আইবিআরডির কাজটা কি, এরপরে আইএফসির কাজ কি, এরপরে আইডি এর কাজ কি, এরপরে হচ্ছে আইসিএসআইডি আর মিগার কাজ কি। এই কাজগুলো বেসিক্যালি দরকার। তবে আইবিআরডি কত সালে প্রতিষ্ঠিত হয় এটা আপনার দরকার আছে, কারণ এটা ওয়ার্ল্ড ব্যাংকে রিপ্রেজেন্ট করে, মানে এটা মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। জি স্যার। ওকে, খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হচ্ছে কি এই লেকচারটা টু মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার জীবন, এটা কিন্তু লিখিত সিলেবাস আছে, বুঝছেন? বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে আপনার কোশ্চেন আছে, ডাব্লিউটিও থেকে কোশ্চেন আছে, আইএমএফ থেকে কোশ্চেন আছে। আপনাকে এটা ভালো করে পড়তে হবে ভাই। এখন আমরা আসি ইউনাইটেড ইউনিসেফ। ইউনিসেফটা কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ডস, ইউনিসেফ। তবে ইউনিসেফের আগের নাম ছিল ইন্ডিয়ান, কিছুদিন আগে এটা চেঞ্জ হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশন চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি কথাটা উঠে গিয়ে এখন বর্তমানে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড আসছে। মানে এর পূর্ব নাম ছিল, আমি যখন এটা কিছুদিন আগেও ছিল, একটু চেঞ্জ হয়ে গেল কিছুদিন আগে। ইউনাইটেড নেশন চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড এটা আগে নাম ছিল, এটা চেঞ্জ করে এখন হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ওকে, এর পরিচয় হচ্ছে জাতিসংঘের শিশু তহবিল, মানে এটা বেসিক্যালি বাংলা হচ্ছে জাতিসংঘের শিশু তহবিল, সদর দপ্তর নিউ ইয়র্ক। এর আগে বলেছিলাম জাতিসংঘের যে মানবিক কাজগুলা করে এই কাজগুলো সদর দপ্তর বেশিরভাগগুলো হচ্ছে নিউ ইয়র্ক। এরকম 5টা সংস্থা আছে, যে সংস্থাগুলোকে আমি অ্যাড করে পরের লেকচারের ফার্স্ট পেজে দিয়েছি, ওটা আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে ইউনিসেফ হচ্ছে জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ, এই সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এখন আমরা আসি, আর এর সদর তো হয়ে গেল। প্রতিষ্ঠা কত সালে? 1946 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য 190টি, এটা পরিবর্তনশীল কারণ বারবার এটা চেঞ্জ হয় সদস্য সংখ্যা। নোবেল শান্তি পুরস্কার লাভ করে 1965 সালে। স্লোগান হচ্ছে ফর এভরি চাইল্ড। তাহলে এখানে আপনার দরকার হচ্ছে সদর দপ্তর কোথায়, পূর্বে নাম কি ছিল, এরপরে প্রতিষ্ঠাতা 46 সালে, সদস্য দেশ এটা, নোবেল পুরস্কার পায় 1965 সালে। স্লোগান ফর এভরি চাইল্ড, এটি হচ্ছে এদের স্লোগান। আর ইউনিসেফের শুভেচ্ছা দূত হচ্ছে মুশফিকুর রহমান, মানে মুশফিকুর রহিম, বাংলাদেশের যে ক্রিকেটার মুশফিকুর রহিম হচ্ছে ইউনিসেফের শুভেচ্ছা দূত। তবে এটা চেঞ্জ হয়ে যায়, মনে রাখবেন। স্যার আর এখন ইউনিসেফের আমরা আসি, হ্যাঁ স্যার ইউনিসেফে যে মাঝখানে আই আছে, আইটা কিসের জন্য স্ট্যান্ড করে স্যার? আইটা মানে আই দ্বারা কি বোঝাচ্ছে স্যার? আসলে এটা ওই আই দ্বারা কিছুই বুঝে না, এটা আসলে আগে যেটা ছিল বুঝছেন, এটা ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এটা ছিল আগে নাম, বুঝছেন? ইউনিসেফের তাহলে স্যার হচ্ছে ওখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল নেশন, শব্দটা মিসিং স্যার। হ্যাঁ এটা মিসিং আছে। ইউনিসেফের নামটা ছিল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, এটা ছিল আগে নাম। মানে ওই নামটা আছে, ওইটা দেওয়ার কারণে আসলে এই ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড ওটা একটু খুব মানে কেমন দেখাচ্ছিল। তাই ওই আই এবং সি, যেহেতু একটা সংস্থা প্রতিষ্ঠাতা হতে গেলে এই নাম চেঞ্জ করলে কিন্তু কোটি কোটি টাকা খরচ করতে হয়। ওই জন্য ওরা কি করছে, শুধুমাত্র কি বলবো, এটা ইউনিসেফ ইউনিসেফে রাখছে, কারণ ইউনিসেফ বহুল আলোচিত, মানে এর ইলাবোরেশন নিয়ে কেউ পরিচিত না, ইউনিসেফ নিয়ে পরিচিত। ওরা কি করছে, শুধুমাত্র এটা চেষ্টা করতেছে যে ইউনিসেফের জায়গায়, সরি, ইন্টারন্যাশনাল
চিলড্রেন, এই দুটো কথা বাদ রেখে বাকি সবটা ঠিক আছে। ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, বুঝে গেল? জি। হ্যাঁ, মানে ওরা আরো ইমার্জেন্সিও বাদ দিয়েছে, তিনটা বাদ দিয়েছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি, তাই না? এই দুটো বাদ দিয়ে দিয়েছে। ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড শুধু এই দুটো রাখছে। আগে ছিল ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। আসলে নামগুলো কেমন হয়েছিল, প্রথমে ওরা নামটা ভুল করেছিল, কারণ ইউএন দেওয়ার পরে আবার ইন্টারন্যাশনাল দেওয়াটা কেমন হয়তো। তো যাই হোক, যেহেতু নামটা ওরা আগে করেছিল, বা ওদের হয়তো বা ইয়াতে মিটিং এ আলোচনা হয়েছে যে নামটা এরকমই থাকবে, আমরা ওটা কাটবো না, না কেটে কি করেছে ওরা শুধুমাত্র এইটাই ইয়াটা মানে ওই ইয়াটা চেঞ্জ করে দিয়েছে, ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড রাখছে, আর বাকি ওই দুটো ওই রকমই রেখে দিয়েছে। ওটা ওরা কেন রেখে দিয়েছে জানি না, তবে নাম ছিল ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি। ওকে, বুঝে গেল? জি স্যার। ওকে, এটা ওনাদের ব্যক্তিগত বিষয়, কেন এটা রাখছে, ওরা রাখতে পারতো কি ইউনেফ নাম রাখতে পারতো, তখন হয়ে যেত। তো তাও তাও হতো না, কারণ এটা কোনো কর্মে হয় না। ওরা চাচ্ছে ইউনাইটেড ন্যাশনাল চিলড্রেন ফান্ড রাখতে, কিন্তু যদি এইটা রাখতে চায় তাহলে এই অ্যাব্রিভিয়েশনের সাথে এটার সাথে এটা ভালো যাচ্ছে না। তো তারপর কি করলো, ওইটাই রাখছে, বাট ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড, মানে তার মানে আই এবং ইর কোনো কাজ নেই এখন। আচ্ছা, আমরা আসি এখন, এটা শেষ। ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল হাই কমিশন ফর রিফিউজি, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, হ্যাঁ, ইউনাইটেড নেশন হাই কমিশন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। এখানে একটা কথা বলে রাখি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলতো বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা? মানে অনেকগুলো সংস্থা কাজ করে, একটা আছে আইওএম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। আইওএম নাম শুনেছেন? এটা কিন্তু উপরে আছে, উপরে যে সংস্থাগুলোর কিছু নাম আছে, আইওএম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, এটা মূলত এই ওইটা কাজ করে ওরা। ওকে, এই আইওএম এ আমার একটা বন্ধু চাকরি করতো, খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট দিত ওদের চাকরিটা। জাতিসংঘে এই যে রোহিঙ্গা ক্যাম্প, রোহিঙ্গা সরি ইয়াতে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে এই আইওএম একটা সংস্থা আছে, এটাও আন্তর্জাতিক সংস্থা যেটা মূলত রোহিঙ্গাদেরকে নিয়ে কাজ করতেছে। এই আইওএম এ একদম ফুল মানে হ্যান্ডসাম স্যালারি দেয়, কিন্তু ওদের অ্যাপয়েন্টমেন্ট হয় মাত্র 3 মাসের জন্য। পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করা হয়, এক্সটেন্ড করে যদি ওদের মনোভূত হয়ে যায় তাহলে ওরা একদম পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে, তখন স্যালারি একদম প্রায় 2 লাখ পার হয়ে যায়, বুঝছেন? আইওএম একটা প্রতিষ্ঠান যেটা জাতি এখানে আমাদের ইয়েতে কাজ করতেছে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ করে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। ওকে, এটাও হচ্ছে ওরকম একটা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি। এরা মূলত এই টাইপেরই একটা সংস্থা, শরণার্থী বিষয়ে কাজ করে। মূলত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা হচ্ছে ইউএনএইচসিআর। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। আর প্রতিষ্ঠা হচ্ছে 1950 সালে। আর প্রধান হচ্ছে এর মানে প্রতিষ্ঠান প্রধান হচ্ছে হাই কমিশনার বলে, বর্তমান হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। প্যারিন অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, আরেকটা হচ্ছে ইকোসক। এই দুটাই মূলত হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ, আর একটা হচ্ছে ইকোসক। এই দুটাই হচ্ছে প্যারেন্ট অর্গানাইজেশন। ওকে, নোবেল পুরস্কার লাভ করেন 1954 এবং 81 সালে। দরকার না নোবেল পুরস্কার কত সালে লাভ করে এটা আপনি মনে রাখতে পারবেন না, এটা দরকার নাই, মোটামুটি এইটুকু মনে রাখলে হয়ে গেল। এখন আমরা আসি ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, একটা কথা বলে রাখি, অনেক সময় বিশেষ ভাবে ওঠে, বলে বিশ্বের স্বাস্থ্য মানে এই টাইপের। আপনি অনেক সময় একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, এক স্যার জিজ্ঞাসা করেছিল যে আসলে এই যে কোভিড এর সময় বা ইত্যাদি ইত্যাদির সময়, আমরা তো ভাই ভাবছিল কোভিড এর সময়, তো কি হলো যে কোন একটা প্রসঙ্গে নাম আসছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তখন সে বলেছিল হু। স্যার বলছে হু, এখন একদম কঠিন রেগে গেছিল। মনে রাখবেন এই এই জায়গা কিন্তু হু না বলে ডাব্লিউএইচও বলতো, সবসময় ডাব্লিউএইচও। আমরা যেমন ইউনিসেফ বললাম, এরপরে ইটা আইডিএ এটা বলা যায়, তারপরে হচ্ছে ইউনেস্কো বলা যায়, সবকিছু বলা যায়, কিন্তু ডাব্লিউএইচও এখানে হু বলা যাবে না, এটা বলতে হবে ডাব্লিউএইচও। স্যার কিন্তু একদম কঠিন লেগে গেছিল। এটা কিন্তু ভাইবা বোর্ডের কাহিনী। ওকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। তবে 7 এপ্রিলটা মনে রাখবেন, এটা কারণ হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে এই দিবসটা উদযাপন করা হয় 7 এপ্রিল, তাই না? বিশেষ। এখন আমরা আসি সদর দপ্তর কোথায়। সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আর দক্ষিণ পূর্ব এশীয় কার্যালয় হচ্ছে নয়াদিল্লি, ভারতের নয়াদিল্লি হচ্ছে ডাব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশীয় কার্যালয়।
এখন সদস্য দেশ, বর্তমান সদস্য দেশ 194টি। বর্তমান এবং নবম মহাপরিচালক ডক্টর তেদ্রোসো আধানোমো গেব্রেয়াসুস, ইথিওপিয়া। উনি বর্তমানে কিন্তু প্রায় সময় কনফারেন্স করে, বিভিন্ন ধরনের প্রেস ব্রিফিং করে। ওনার নাম ডক্টর তেদ্রোসো আধানোম গেব্রেয়াসুস। ইনি ইথিওপিয়ার নাগরিক। মনে রাখার দরকার নেই, এটা আপনি এত মুখস্থ করতে পারবেন না। আপনি দুই একবার দেখলে কিন্তু অটো পরীক্ষা আসলে আপনি বুঝতে পারবেন যে ইনি, কারণ সরাসরি বলবেন না ডাব্লিউএইচও বর্তমান মহাপরিচালকের নাম কি, এই টাইপের কোশ্চেন থাকবে। থাকলেও অপশন থেকে আপনি বুঝতে পারবেন, আপনি দুই তিনবার শুধু দেখেছেন। ওকে। ডাব্লিউএস এর বর্তমান এর পরামর্শক হচ্ছে ডাক্তার সেজুতি সাহা, বাংলাদেশি উনি। বাংলাদেশের ডাক্তার সেজুতি সাহা 2020 সালে পোলিও মুক্ত ঘোষণা করে আফ্রিকা মহাদেশকে। কারা ঘোষণা করে? ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও এর করোনা ভাইরাস সংক্রান্ত কার্যক্রম, এটা এখন দরকার না, এটা পার হয়ে গেছে, এটা একটা পড়ার দরকার। ওকে, এটা বাদ, কারণ এই সময়টা শেষ হয়ে গেছে। আমরা আসি ডাব্লিউটিও। ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা এর পুনরূপ হচ্ছে, এটা আমি এর আগে বলে রাখছিলাম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে একটা জাতিসংঘের ব্রেটন উডস, সরি জাতিসংঘের না, এটা ব্রেটন উডস একটা প্রতিষ্ঠান। এই যেখানে লেখা আছে ডাব্লিউটিও। তবে ডাব্লিউটিওর কিন্তু আগে পূর্ব নাম ছিল GATT, গ্যাট। ডাব্লিউটিও প্রতিষ্ঠা হয় 1995 সালে 1 জানুয়ারি। এই সালটা এবং ডেটটা একটু দরকার আছে, কারণ এটা আসছিল, এটা সরাসরি আসছিল। ডাব্লিউটিও প্রতিষ্ঠা হয় কত সালে, তখন আপনার তারিখও দেওয়া ছিল 1 জানুয়ারি 1994 সালে, 1 ফেব্রুয়ারি 1994 সালে, 95 সালে, এরকম 4টা ডেট দেওয়া ছিল। সুতরাং এটা ডাব্লিউটিও যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান, এই জন্য আপনাকে এই ডেটটা মনে রাখতে হবে। ডাব্লিউটিও হচ্ছে 1945 সালে 1 জানুয়ারিতে এটা প্রতিষ্ঠিত হয়। ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে ডাব্লিউটিও কিন্তু যাত্রা শুরু হয় GATT দিয়ে, গ্যাট। এটা হচ্ছে 1944 সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস শহরে ব্রেটন উডস সম্মেলনের পরিপ্রেক্ষিতে 1947 সালে গঠিত হয় GATT। ওই যে বলছিলাম যে 1944 সালে ব্রেটন উডসে যে 3টা প্রতিষ্ঠানের পরিকল্পনা করা হয়, তার মধ্যে একটা হচ্ছে GATT, যেটার বর্তমান নাম হচ্ছে WTO, আর একটা হচ্ছে IBRD, যেটার বর্তমান নাম ওয়ার্ল্ড ব্যাংক, আর একটা IMF। এই 3টা যদি পরীক্ষায় থাকে নিচের কোনটি ব্রেটন উডস প্রতিষ্ঠান, তখন ব্রেটন উডস প্রতিষ্ঠান এখন তো আর গ্যাট থাকবে না, GATT নাই, WTO থাকবে, আবার IBRDও থাকবে না, থাকবে ওয়ার্ল্ড ব্যাংক। আরেকটা আছে IMF। 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের একটা জায়গার নাম আছে ব্রেটন উডস, যেখানে কনফারেন্স করে, মূলত একটা কনফারেন্স করা হয়েছে, সেটা হচ্ছে মানে এর নামটা হচ্ছে ব্রেটন উডস কনফারেন্স, যেখানে 3টা আর্থিক প্রতিষ্ঠানের কথা পরিকল্পনা করা হয়। তার মধ্যে একটা হচ্ছে কি, গ্যাট, যার বর্তমান নাম হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে। গ্যাট 1944 সালে, গ্যাটস থেকে 1947 সালে গ্যাট শুরু, মানে 1944 সালে এটা হচ্ছে কি করা হয়, সূচনা হয়। তবে আনুষ্ঠানিকভাবে যাত্রা গঠিত হয়েছে 1947 সালে, মানে ওই 1944 সালে এটা কি হয়, প্রথমে ব্রেটন উডস শহরে পরিকল্পনা করা হয়েছে, তবে 47 সালে এটা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। আর এটাই কি করা হয়, পরবর্তী নাম শেষ করা হয় 1 জানুয়ারি 1995 সালে, যেটার বর্তমান নাম হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে। তাহলে আমরা এখানে এখানে একটা সুন্দর করে অ্যারো করে দেওয়া আছে, দেখেন। এটা হচ্ছে গ্যাট 1947, আর আছে WTO 1945, কারণ 1947 সালে গ্যাট প্রতিষ্ঠা হয়। গ্যাটের ফুল মিনিং হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড। ব্রেটন উডস প্রতিষ্ঠান সমূহ হচ্ছে গ্যাট এবং এর উত্তরসূরি, এই যেখানে লেখা আছে আমি যে কথা বলছিলাম সেটাই। ব্রেটন উডস প্রতিষ্ঠান 3টি, WTO, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। এই 3টে হচ্ছে ব্রেটন উডস প্রতিষ্ঠান। এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সদস্য 1900 বর্তমান সদস্য সংখ্যা 164টি। সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। বর্তমান 7ম মহাসচিব, এই মহাসচিবের নাম জানা খুব একটা দরকার নেই, ও দরকার আছে, কারণ নারী মহাসচিব। এই দেখেন, আমি বলছি কি, যখন ব্যতিক্রম কোনো কিছু হবে, দেখা যাচ্ছে যে এই হয় দক্ষিণ এশিয়ার কেউ হয়েছে, অথবা আনকমন কেউ হয়েছে। কারণ এখানে একটা কথা আছে যে বর্তমান বা 7ম মহাসচিব হচ্ছে নাগুজি ওকোনজো আইওয়েলা। ইনি নাইজেরিয়ার একজন নাগরিক এবং 25 বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব। যদি এইরকম কিছু ব্যতিক্রম ভাবে কোনো কিছু পান, তাহলে এটা আপনাদের জন্য আপনাকে পড়ে এবং এটা পড়তে হবে, আপনাকে জানতে হবে।
তারপরে 25 বছর ইতিহাসে প্রথম নারী মহাসচিব হয়, উনি হচ্ছে নাইজেরিয়া একজন নাগরিক। ওনার নামটা দেখেন কত কঠিন, আপনি দুই একবার শুধু দেখে যাবেন, তো এই পরীক্ষায় আপনি অপশন থাকলে বুঝতে পারবেন। এখন আমরা আসি ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ILO এর পরিচয় আন্তর্জাতিক শ্রম সংস্থা, প্রতিষ্ঠা হচ্ছে 1919 সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এখন আমরা আসি আন্তর্জাতিক, আবার দ্বিতীয় ভাষা চুক্তির মাধ্যমে আরো একটা কাজ হয়, সেটা কি হয় বলতো? দ্বিতীয় ভাষা চুক্তির মাধ্যমে বেশি, দ্বিতীয় ভাষা চুক্তি কেন বেশি আলোচিত বলেন তো, কেউ একজন বলেন, শুনতে পারছেন? দ্বিতীয় ভাষা চুক্তি বহুল আলোচিত কেন? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সমাপ্তি ঘটে এই চুক্তির মধ্য দিয়ে, এই জন্য দ্বিতীয় ভাষা চুক্তি বহুল আলোচিত। তবে এর সাথে আরো একটা বিষয়, IMF এর ILO-র যাত্রা শুরু হয় হচ্ছে, এই ILO-র যাত্রা শুরু হয় দ্বিতীয় ভাষা চুক্তির মাধ্যমে। ওকে, জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়, জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1946 সালে। এখন আমরা আসি সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা সুইজারল্যান্ড হচ্ছে সদর দপ্তর। বিশেষত্ব হচ্ছে জাতিসংঘের সবচেয়ে প্রাচীন এবং প্রথম বিশেষায়িত সংস্থার নাম হচ্ছে কি? ILO। জাতিসংঘের সবচেয়ে প্রাচীন এবং প্রথম বিশেষায়িত সংস্থার নাম হচ্ছে ILO। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশ জাতিসংঘের প্রথম হচ্ছে কমনওয়েলথের মেম্বারশিপ লাভ করে। তবে মেম্বারশিপের আগে বাংলাদেশ তখন তো মানে 1900 কি কত সালে বাংলাদেশ প্রথম হচ্ছে জাতিসংঘের কমনওয়েলথের মেম্বারশিপ লাভ করে, তাই না? তবে এই মেম্বারশিপ পাওয়ার আগে বাংলাদেশ প্রথম ILO তে কাজ করে। জাতিসংঘের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থায় কাজ করে, তখন হবে ILO। আর জাতিসংঘের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার মেম্বারশিপ লাভ করে, সেটা হচ্ছে কমনওয়েলথ। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এর আগে একটা কোন কোশ্চেনে দেখলাম যে জাতিসংঘের প্রথম কোন আন্তর্জাতিক মানে বাংলাদেশ জাতিসংঘের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থায় কাজ করে, সেটা হচ্ছে ILO। আর প্রথম মেম্বারশিপ লাভ করে হচ্ছে মানে জাতিসংঘের প্রথম, সরি, বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থায় কাজ করে, মানে এই ILO তে কাজ করে জাতিসংঘের ILO তে কাজ করে, আর মেম্বারশিপ লাভ করে হচ্ছে কমনওয়েলথ। এরপর আমরা আসি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, FAO। জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার নাম হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আর প্রতিষ্ঠা হয় 1945 সালে। সালটা শুধু ইম্পর্টেন্ট, আমি সবগুলোকে এক করে রাখছি, মানে এখানে আপনাদের সালগুলো এভাবে পড়লে মনে রাখা খুব কঠিন হয়ে যায় বলে আমি সবগুলোকে এক করে পরের শীটে দিয়ে দিচ্ছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। জাতিসংঘের সদস্য কিন্তু ফাও এর সদস্য নয়, হচ্ছে লিচেনস্টাইন। লিচেনস্টাইন হচ্ছে জাতিসংঘের সদস্য, কিন্তু ফুড এন্ড ফাও এর সদস্য নয়। এই সদর দপ্তর হচ্ছে কোথায়? ইতালির রোমে। ফাও এর সদস্য নয় ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। ওকে, এরপর হচ্ছে আংটাড, ইউএন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট। ইউএন মানে হচ্ছে ইউনাইটেড নেশন, ইউএন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট। আংটাড হচ্ছে কি? জাতিসংঘের উন্নয়নশীল সদস্য রাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণকারী সংস্থার নাম হচ্ছে আংটাড। জাতিসংঘের উন্নয়নশীল সদস্য রাষ্ট্রে বাণিজ্য সম্প্রসারণকারী সংস্থার নাম হচ্ছে আংটাড। মানে এর এই কাজই হচ্ছে এই কাজটা করা। তার মানে দেখবেন উন্নয়নশীল সদস্য রাষ্ট্রগুলো বাণিজ্য সম্প্রসারণ করাই মূলত এই সংস্থার কাজ, মানে এই পরিচয়ের মাঝে এর কাজ নিহিত রয়েছে। প্রতিষ্ঠা হচ্ছে 1964 সালে। আংটাড এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর আগে সেভার টাইম এটা আসলে আংটাড সদর দপ্তর কোথায়, এটা অনেকবার কেন জানি পরীক্ষা আসে। আংটাড সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। সদস্যপদ লাভ করে 1972 সালে, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে আংটাডের। বর্তমান সদস্য দেশ হচ্ছে 195। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, প্রায় সময় এটা বিসিএস ওয়ার্ড ছিল। IAEA মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। পরীক্ষায় কিন্তু মনে রাখবেন, এই সংস্থাটা এমন একটা বিষয় সরাসরি কিন্তু এই শুধু সবগুলো সংস্থায় তাই, যদি আপনি এই অংশটা শুরু থাকে এর সদর দপ্তর কোথায়, এটা কিন্তু বিসিএস ওয়ার্ড ছিল। এই সদর দপ্তর এটা হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা। এই মানে একটা জিনিস মনে রাখা দরকার, কথাটা শুনলে কেমন একটা ইয়ে মনে হয়, মানে আনকমন আনকমন মনে হয়। এই জন্য ইন্টারন্যাশনাল
অ্যাটমিক এনার্জি এজেন্সি। বারবার এটা একটু পড়ে রাখা দরকার, কারণ আমারও পরীক্ষার সময় একটু মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। আয়া আবার কি, তখন মনে করা দরকার যে আয়া হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। আংটার বা এইসব সংস্থা যত সহজে মনে থাকে, এই আয়াটা অত সহজে মনে থাকে না। এই জন্য আপনি একটু পড়বেন। আবার এটাই মনে থাকে না এবং এটাই পরীক্ষায় আসছিল, কয়েকবার এটা আসছিল। আয়া কোন ধরনের সংস্থা? এটা হচ্ছে আণবিক শক্তি সংস্থা, মানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। আর আরেকবার আসছিল আয়া এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় সদর দপ্তর। এই দুটাই এই দুটাই আসছিল এখান থেকে, শুধুমাত্র এই দুটো কোশ্চেন বারবার আসছিল। আয়া কোন ধরনের প্রতিষ্ঠান? এটা আণবিক সংস্থা। আর একটা হচ্ছে এটা সদর দপ্তর কোথায়। ওকে, এরপরে নোবেল শান্তি পুরস্কার কখনোই আসে নাই। তারপরে দেখে না 2005 সালে মহাপরিচালক রাফায়েল গ্রোসি, এখনো কোনোবারে আসে নাই। এই দুটোই শুধু বেশি ইম্পর্টেন্ট। সদস্যদের 793, প্রতিষ্ঠা হচ্ছে 1957 সালে। আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। আইএমও দুইটা বিষয় আছে এখানে, জাতিসংঘের দুইটা আছে, আইএমও আর একটা আছে আইওএম। আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলেছিলাম জাতিসংঘের যে, মানে কি বলবো, জাতিসংঘ মানে বাংলাদেশ আন্তর্জাতিক তিনটা আন্তর্জাতিক সংস্থার এখন নির্বাহী, মানে কিংবা তিনটা আন্তর্জাতিক সংস্থার এখন নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছে। সেই তিনটা সংস্থা কি কি? একটা হচ্ছে ইউএনডিপি, একটা হচ্ছে ইউএনএপি, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, আর একটা হচ্ছে ইউএনওপিএস, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস, ইউএনওপিএস। এদের কিন্তু কেউ লিখে রাখেন, তাহলে কাজে লাগবে। একটা হচ্ছে ইউএনডিপি, ইউএনএপি, আর হচ্ছে ইউএনওপিএস। এই তিনটে হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের নির্বাহী মানে মানে সভাপতি হিসেবে বাংলাদেশের থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছে। এবং বাংলাদেশের নিযুক্ত মানে জাতিসংঘের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মুহিত। উনি মূলত এই কাজটা করতে, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ইনি, এখন বর্তমানে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। ইনি মূলত এই সংস্থা তিনটার নির্বাহী প্রধান হিসেবে, বাংলাদেশের নির্বাহী প্রধান হিসেবে ইনি রিপ্রেজেন্ট করেন। বুঝা গেল আমি কি বললাম? হ্যালো, শুনতেছে ইয়েস আমার কথা? স্যার। তিনটে সংস্থার কথা বলছি, সংস্থার নাম কি বলতে পারবেন? আমি কি কি বললাম বলেন তো একজন। বলেন। ইউএনডিপি, ইউএনইপি আর আরেকটা কি যেন বললেন স্যার? ইউএনডিপি, ইউএনএপিএ। এই দেখেন, আমরা যদি উপরে একটু যাই, দেখেন একটু উপরে আগাই, এই সংস্থাগুলো এখানে হচ্ছে ইউএনএপিএ আছে। এই যে ইউএনডিপি, এটা একটা। এরপরে ইউএনএপি, যে এটা একটা, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, এটা। আর একটা হচ্ছে ইউএনওপিএস, এটা এখানে দেওয়া নাই। ইউনাইটেড নেশন অফিস ইউনাইটেড নেশন অফিস ফর দ্য প্রজেক্ট সার্ভিসেস, ইউএনওপিএস। ইউএনওপিএস, ইউনাইটেড নেশন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস। এই তিনটা প্রতিষ্ঠানের এখন 24 সালে প্রধান হিসেবে আছে বাংলাদেশ। এই জন্য বাংলাদেশের তিনটা আন্তর্জাতিক সংস্থার, অর্থাৎ সরি, জাতিসংঘের তিনটা আন্তর্জাতিক সংস্থার নির্বাহী প্রধান হিসেবে, নির্বাহী সভাপতি হিসেবে, basically সভাপতি বলে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ। এটা মনে রাখা দরকার আপনাদের। ওকে, আইএমও, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এর সদর দপ্তর হচ্ছে যু- এটা হচ্ছে লন্ডন, যুক্তরাজ্যের লন্ডনে এর সদর দপ্তর। এটা বারবার মানে এটা শুধু সদর দপ্তরটাই জানা দরকার, এটাই আসে। এরপর এর প্রতিষ্ঠিত হচ্ছে 1998 সালে, প্রতিষ্ঠানের কাল। এর ইউনেপ, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইউনেপ। আর এরপর এই সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে 5ই জুন 1972 সালে। এই জন্য 5ই জুনকে কি করা হয়, ওরা আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে, এবং এবং 5ই জুনকে আন্তর্জাতিক পরিবেশ দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেপ হচ্ছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, পরিবেশ কর্মসূচি, মূলত ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম।
আর এটা হচ্ছে জাতিসংঘের যদি বলেন নিচের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, ইউনেপ, ইউনাইটেড নেশন। আবার এর পরিচয় হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কেনিয়ার নাইরোবি হচ্ছে এর সদর দপ্তর। 1972 সাল নাকি 1974 সাল হবে? হ্যাঁ, আর আমি তো এক জায়গায় দেখছিলাম 1974 সালের 5ই জুন এটা হয়েছিল। ইউনেপ 1974 সালে 5ই জুন। না স্যার, মানে পরিবেশ দিবসের যে সূত্রপাতটা এটা 1974 সালের 5ই জুন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এটাও একটা বড় রোল প্লে করে, 5ই জুন 1972 সালে হতে পারে, আহ প্রেক্ষাপট হতে পারে। তবে যেহেতু 5ই জুন এটা ওইটাকে কেন্দ্র করে হয়তো বা এটা হচ্ছে হয়তো প্রেক্ষাপট, ওটাও হতে পারে। কিন্তু 5ই জুন এটাও কিন্তু পরিবেশ নিয়ে, ওটাও পরিবেশ নিয়ে। হ্যাঁ, ওই প্রেক্ষাপটও হতে পারে। তবে এটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, মানে ওইটাকে হাইলাইট করার জন্য কিন্তু এটা এখানে 5ই জুন হয়েছে। হয়তো বা দেখা যাচ্ছে ওই সংস্থার কোন একটা মিটিং এ পরবর্তীতে কি ইউনিপের যাত্রা শুরু হয়। বাই দ্য ওয়ে, সেটা বলছি না। তবে 5ই জুন যেহেতু পরিবেশ দিবস, আর পরিবেশ কর্মসূচি, পরিবেশ সংক্রান্ত প্রোগ্রাম গুলো এরাই করে। এবং পরিবেশ দিবস, আচ্ছা যাই হোক, ওটা হতে পারে। তবে পরিবেশ সংক্রান্ত কার্যক্রম গুলো বেশিরভাগ এরাই করে, ইউনিয়ন। এবং জাতিসংঘের একটা পরীক্ষা করছে, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, পরিবেশ সংক্রান্ত মানে পরিবেশ কর্মসূচি সংক্রান্ত প্রতিষ্ঠান কোনটি? ইউনিয়ন। এটা একটা কোশ্চেন ছিল, দেখছি। ইউনিডো, ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ইউনিডো, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা। এটা সদর দপ্তর, ইউনিটের সদর দপ্তরটা আসছিল শুধু ভিয়েনা, অস্ট্রিয়া, আর কোনো কিছু আসে নাই। প্রতিষ্ঠার সাল কখনোই আসেনি। ইউনিটও হচ্ছে কি ধরনের প্রতিষ্ঠান? শিল্প উন্নয়ন সংস্থা। এটা দেখে যাবেন, যদি এটা আসে নাই, কিন্তু আসছিল হচ্ছে ইউনিটের সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল ভিয়েনা, অস্ট্রিয়া ভিয়েনা হচ্ছে এই সদর দপ্তর। অস্ট্রিয়া ভিয়েনা দুইটা আছে, ইউনিটো এবং আয়া। ইউনিটো, আয়া এবং সিটিবিটিও, এই কয়েকটা আছে। তিনটা, ইউনিটো, আয়া এবং সিটিবিটিও, এই তিনটে সংস্থার সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। এর আগে আমরা আয়া পড়েছি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। আয়া এর সদর দপ্তর ছিল অস্ট্রিয়ার ভিয়েনা, এটাও ভিয়েনা। এরপর ইউএনএপি, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, যেটার এখন নির্বাহী সভাপতি হিসেবে আছে বাংলাদেশ। ইউএনএপি, ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, এটি জাতিসংঘের জনসংখ্যা তহবিল। জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত কার্যক্রম মূলত সবগুলো করে হচ্ছে ইউএনএপিএ। এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। কারণ এটা একটা হচ্ছে মানবিক উন্নয়ন টাইপের সংস্থা, বুঝছেন? এই জন্য এই সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। প্রতিষ্ঠাতা কাল 1969 সালে। এরপর হচ্ছে, এরপর আমরা দেখবো ডাব্লিউএমও, ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন। ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থার নাম হচ্ছে, সরি, বিশ্ব আবহাওয়া সংস্থা। বিশ্ব আবহাওয়া সংস্থা হচ্ছে ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর হচ্ছে কোথায়? এর প্রতিষ্ঠার সালটা কোথায়, কয়টা, মানে প্রতিষ্ঠার সালটা দরকার, আর হচ্ছে সদর দপ্তর দরকার। ডাব্লিউএমও, এখানে দুইটা বিষয় দরকার, একটা হচ্ছে সদর দপ্তর, আর একটা হচ্ছে প্রতিষ্ঠার সাল। প্রতিষ্ঠার সাল হচ্ছে 1950 সাল, আর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। এটাই বেশি দরকার। এরপর হচ্ছে আইএমও, এর আগে কিছুক্ষণ আগে বললাম আইওএম। আর একটা আইএমও হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এর আগে করেছি, ও সদর দপ্তর হচ্ছে লন্ডন। আর আইওএম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, জাতিসংঘের অভিবাসী বিষয়ের সংস্থা। এইটা এটাই বর্তমানে এই সংস্থাটা কিন্তু ফুললি কাজ করতেছে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে, আইওএম। আরো একটা আছে ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজি, ইউএনএইচসিআর। ওটা দুটেই মূলত জাতিসংঘের অভিবাসী নিয়ে কাজ করে। আইওএম এর যাত্রা শুরু হয়েছে 1951 সালে। এরপরে আমরা দেখি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, বিশ্ব বেসামরিক বিমান সংস্থার নাম হচ্ছে আইস এটা বিশ্ব 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 বেসামরিক বিমান সংস্থা। তবে এটা আসছিল হচ্ছে, যে কয়েকবার আসছিল সেটা হচ্ছে কানাডার মন্ট্রিলের সদর দপ্তর। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে কোথায়? কানাডার মন্ট্রিল। আর পরীক্ষা আসলে বিশ্ব বেসামরিক বিমান সংস্থার সদর দপ্তর কোথায়? পরীক্ষায় কেন জানি বাংলায় দিয়েছিল এটা, কানাডার মন্ট্রিল। কানাডার মন্ট্রিল শহরে একটা সংস্থার সদর দপ্তর, সেটা হচ্ছে আইসিএও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এর যাত্রা শুরু হয় 1947 সালে। এরপর হচ্ছে আইটিইউ, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন।
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এর সদর দপ্তরটা দরকার জেনেভা সুইজারল্যান্ড। শুধুমাত্র এই সদর দপ্তরটা পড়ে যাবেন, কারণ সালটা খুব একটা ইম্পর্টেন্ট না। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ সংস্থা সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা। এরপর আছে ইউপিইউ, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, আন্তর্জাতিক ডাক সংস্থা, এর সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্ন। সুইজারল্যান্ডের বার্নে একটা সংস্থার সদর দপ্তর, সেটা হচ্ছে ইউপিইউ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের বার্ন। এর সদর দপ্তরটা ইম্পর্টেন্ট, সালটা খুব একটা ইম্পর্টেন্ট না। সদর দপ্তর এটা যেমন সদর দপ্তর ইম্পর্টেন্ট, ঠিক তেমনি আইটিইউ এর সদর দপ্তর ইম্পর্টেন্ট সুইজারল্যান্ডের জেনেভা। আবার এটাও সদর দপ্তরটা ইম্পর্টেন্ট। এই কয়টা সংস্থার সদর দপ্তর গুলো কোথায়, এটা একটু বেশি করে। ডাব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ডাব্লিউআইপিও, এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। প্রতিষ্ঠা হচ্ছে 1967 সালে। কারণ এটা দরকার এই কারণে, জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা। আমাদের যে মূলত হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অর্গানাইজেশন একটা আছে না, মানে কোনগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে, এটা মূলত এরাই ডিটারমিন করে। ডাব্লিউআইপি, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এখন আমরা আসছি প্রিভিয়াস এর কোশ্চেন গুলা। শুধুমাত্র বিসিএস এর কোশ্চেন এখানে আছে, কিন্তু বিসিএস এর কোশ্চেন বাইরেও আপনাকে পিএসসি কর্তৃক গৃহীত কোশ্চেন গুলো কিন্তু আপনাকে দেখে যেতে হবে, কারণ বিসিএস এর কোশ্চেন গুলা থেকে খুব একটা রিপিট হয় না, রিপিট খুব কম হয়। আপনি দেখেই বুঝতে পারতেছেন রিপিট কিন্তু খুব কম হচ্ছে। 40-এ আসছিল, আবার 42-এ আসছিল, আবার 35-এ আসছিল, 42-এ আসছিল। রিপিট কিন্তু খুব বেশি হয় না এখানে। আবার দেখেন 21-এ আসছিল, 36-এ আসছিল, 16 আসছিল, 30-এ আসছিল, 19, 29, তার মানে রিপিট এখানে কম হয়। রিপিট হয় হচ্ছে বেশিরভাগ পিএসসি এর কোশ্চেন, মানে পিএসসি এর বিসিএস এর কোশ্চেন এবং পিএসসি এর অন্যান্য কোশ্চেন, পিএসসি কর্তৃক গৃহীত অন্যান্য কোশ্চেন। এখন আমরা একটা গ্লান্স একটু দেখে যাই এখানে কি কোশ্চেন আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি কয়টি? বর্তমানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা জানি 17টি। তবে এমডিজি যদি আসে, এমডিজি কয়টি? এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কয়টি? তখন হবে 8টি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কয়টি? 8টি। আর এসডিজি হচ্ছে 17টি। এসডিজি এর গোল হচ্ছে 17টি। আর এর আগে ছিল এমডিজি, এর হচ্ছে এর গোল, এর গোল হচ্ছে হ্যাঁ এরকম। আচ্ছা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট এমডিজি, এমডিজি মানে গোল হচ্ছে, এমডিজি গোল হচ্ছে 8টি, আর এসডিজি গোল হচ্ছে 17টি। আচ্ছা বলুন তো, এমডিজি যাত্রা শুরু হয় কত সালে, বলতে পারবেন কি? এমডিজি এর আগে বলেছিলাম আপনাদের, এমডিজি আর একটা হচ্ছে এসডিজি, কেউ বলতে পারবেন? স্যার 2015, না, না ভুল বললাম? এসডিজি যাত্রা শুরু হয় 15 সালে, আর এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হচ্ছে 2000 সালে শুরু হয়। আর মানে 2001 সাল থেকে 2015, বুঝে গেল? আর এসডিজি হচ্ছে মানে এটা এমডিজি যখন শেষ হয়ে যায় তারপরে এসডিজি আসে, দুটোই জাতিসংঘের। হ্যাঁ বুঝে হ্যাঁ, গেল? এমডিজি শেষ হওয়ার পর এসডিজি। এসডিজি, এমডিজি তে হ্যাঁ বলা হয়। এখানে একটা কথা বলে রাখি, বিসিএস এ কোশ্চেন করে এই ভাইবা বোর্ডে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমডিজি এন্ড এসডিজি। বিশেষ করে যাদের ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার, তাদেরকে কিন্তু এই কোশ্চেনটা সেটা জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমডিজি এন্ড এসডিজি? The difference between MDG and SDG is MDG is for all, where SD is for, sorry, SDG for, মানে আমি বলি ডিফারেন্সটা হচ্ছে MDG for LDC, on the other hand SDG for all, মানে MDG for LDC, মানে MDG কাজ করে হচ্ছে LDC এর জন্য, লিস্ট ডেভেলপ কান্ট্রির জন্য, আর কাজ করেছিল। আর হচ্ছে এমডিজি হচ্ছে, এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফর অল, মানে অল কান্ট্রিজ। এমডিজির কাজটা ছিল হচ্ছে শুধুমাত্র লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলো নিয়ে কাজ করা, মানে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি গুলোর যে ইয়া রয়েছে, এই যে মানে ওদের প্রভার্টিকে রিডিউস করা, তারপরে হ্যাঙ্গার রিডিউস করা, এটাই হচ্ছে এলডিসির এসডিসির এমডিসির কাজ। আর এসডিসির কাজটা হচ্ছে রিডিউস ফ্রি করা, হ্যাঙ্গার ফ্রি করা, এইটাই হচ্ছে প্রভার্টি একদম এলিমিনেট করা, মানে শেষ করে দেওয়া। আর হচ্ছে হ্যাঙ্গার ফ্রি মানে ক্ষুধামুক্ত। আর এমডিসি তে বলা ছিল যে
কি করতে হবে? প্রভার্টি কমাতে হবে, আর হচ্ছে দারিদ্র্য কমাতে হবে, তারপরে ক্ষুধা নিবারণ মানে ক্ষুধা কমাতে হবে, নিবারণের কথা বলা মানে এখানে কমানোর কথা বলা হয়েছে। আর এসডিজি তে সরাসরি বলা আছে যে একদম দারিদ্র্য মুক্ত বিশ্ব হবে, ক্ষুধা মুক্ত পৃথিবী হবে, এই কথাগুলো বলা আছে। এই জন্য এসডিজি যেহেতু মানে সব দেশকে নিয়ে কাজ করে, এই জন্য হচ্ছে এসডিজি ফর অল। আর এমডিজির কাজটা ছিল শুধুমাত্র লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলাকে নিয়ে, যেখানে বলা আছে যে আপনাদেরকে দারিদ্র্য কমাতে হবে, ক্ষুধা নিবারণ করতে হবে। এই জন্য এই বলা আছে এসডিজি, এমডিজি ফর এলডিসি, আর অন দা আদার হ্যান্ড এসডিজি ফর অল। অল মানে অল কান্ট্রিজ, আর এলডিসি মানে এলডিসি মুক্ত দেশ। বুঝে গেল? এখন আমরা আসি ডাব্লিউআইপিও, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের সদর দপ্তর কোথায়? এটা তো আমরা জানি সুইজারল্যান্ডের জেনেভা। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? এটা হচ্ছে কোন সংস্থা? জাতিসংঘের কোন সংস্থা বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন আনটাচ, ঠিক আছে, এটা হচ্ছে বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। জাতিসংঘের নামকরণ করেন কে? এটা আমরা এর আগে পড়েছি। রুজভেল্ট নাম করে জাতিসংঘ কোন সংস্থা করোনা ভাইরাস প্যান্ডেমিক ঘোষণা করে? ওয়াডব্লিউএইচও। জাতিসংঘ কোন সংস্থা কোন জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? নথিটি গ্রহণ 1948 সালে, এটা আমরা পড়েছি। এই সবগুলোতে পড়েছি। জাতিসংঘ বিষয়ক মানে আলোচনায় P5 বলতে কি বোঝায়? P5 হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা সংস্থা, P5 আমরা পড়েছি। কোনটি জাতিসংঘের সহযোগী নয়? জাতিসংঘের সহযোগী নয় হচ্ছে আসিয়ান। আসিয়ান হচ্ছে জাতিসংঘ, ডাব্লিউএইচও হয়, আইএলও হয়। 1995 সালে কোন সংস্থাটি গোল্ডেন জুবিলি হিসেবে ঘোষণা করা হয়? বলছে হচ্ছে ইউএনও। ওকে, ওকে, এখানে কি ইউএনও কেন হলো? আচ্ছা, একটু দেখি, একটু এডিট লাগবে। এটা তো সবই দরকার আছে। ও এই যে এটা বললাম এর আগে পড়ছিলাম আপনাদের আইএইএ, আয়া ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আয়া এর সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্র, এটা অস্ট্রিয়ার ভিয়েনা। ভিয়েনা 3টে সংস্থার সদর দপ্তর, একটা আয়া, সিটিবিটিও, আর একটা হচ্ছে ইউনিডো। ইউনিডো, আয়া এবং সিটিবিটিও, এই 3টে সংস্থার সদর দপ্তর হচ্ছে মানে অস্ট্রিয়ার ভিয়েনা। এটা পড়া দরকার। এরপরে দেখি আমরা ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল কি? ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা, মানে জাতিসংঘের যে প্রতিষ্ঠান, মানে ইয়াল্টা কনফারেন্স মানে জাতিসংঘের একটা প্রতিষ্ঠা সংক্রান্ত একটা কাজ করেছে এরা। মানে জাতিসংঘ প্রতিষ্ঠার পারপাসে যে কয়টা কনফারেন্স হয়েছে তার মধ্যে একটা ছিল ইয়াল্টা কনফারেন্স। ইয়াল্টা কনফারেন্স কোথায় হয়েছিল, কত সালে হয়েছে, এটা আমরা পড়েছি। এখানে তো তেমন কিছু পড়তে হবে না, এটা আপনাদের একটু দেখে নেন। আমি মনে হয় এটা নাই পড়াই, তারপরে একটু একটু চেষ্টা করি যতটুকু পারি, কিন্তু আপনারা এটা পড়ে নেবেন। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করে? আমরা পড়েছি জাতিসংঘ বাংলাদেশ 1988 সাল থেকে শান্তিরক্ষা মিশনে কাজ করে। কারণ বাংলাদেশ যদিও এর আগে শান্তিরক্ষা মিশনের সদস্য পদ লাভ করে, কিন্তু আমরা বলেছিলাম যে শান্তিরক্ষা মিশনের সদস্য পদ লাভ করলেও কিন্তু কাজ শুরু হয় হচ্ছে 1988 সালে। কেন? 1988 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করে। নোবেল পুরস্কার লাভ করার কারণে বহু আলোচিত এই সংস্থার নামটা খুব বেশি হাইলাইট হয়ে যায়। তখন বাংলাদেশ প্রথম এই সংস্থায় সদস্য পদ মানে করে, সংস্থা কি করে, সেনাবাহিনী মানে ইয়া করে, প্রেরণ করে। এবং ওরা যে সেনাবাহিনী প্রেরণ করে যে মিশনে, সেই মিশনটা হচ্ছে ইউনিমগ, আমরা পড়েছিলাম। ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, ঠিক আছে, ইউনিমগ, ঠিক আছে। মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু এর আগে পড়িয়েছি। বিশ্ব মানবাধিকার বিষয় মানবাধিকার দিবস কবে কবে পালিত হয়? মানবাধিকার দিবস আমরা 10 ডিসেম্বর, এটা আমরা সবাই জানি। আইএলও এর সদর দপ্তর কোথায়? জেনেভা। ওকে, আংটাদের সদর দপ্তর কোথায়? এর আগে তো এটা বললাম, জেনেভা। একটু দেখে নিই। কোফি আনান জাতিসংঘ আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কত মহাসচিব? এটা আমাদের শীটে আছে, দ্বিতীয় মহাসচিব। ইউনেস্কোর প্রথম কার্যালয় কোথায়? প্রথম কার্যালয় প্যারিস। ইউনেস্কো প্রধান কার্যালয়, ইউনেস্কো প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিস।
এরপরে আর কি আছে? ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? রোম। আচ্ছা, একটু আসি। জাতিসংঘ কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? আমরা জানি বিমান দুর্ঘটনায় মারা যায় দাগ হামারশোল্ড, এবং ইনি বিমান দুর্ঘটনায় মারা যায় জাতিসংঘের এই মহাসচিব। আর তাই আমরা বলেছিলাম জাতিসংঘের এই এই মহাসচিবের নামকে স্মরণীয় করে রাখার জন্য জাতিসংঘের একটা লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরিটার নাম হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরি। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? ইনি হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড। আর ওনার নামকে স্মরণীয় করে রাখার জন্য জাতিসংঘের একটা লাইব্রেরি হয়ে লাইব্রেরিটার নাম হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড লাইব্রেরি। ওকে, এরপরে হচ্ছে ইয়াল্টা কনফারেন্স কবে হয়? ইয়াল্টা কনফারেন্স 1945 সালে হয়। ইয়াল্টা কনফারেন্স কত সালে হয়? ইয়াল্টা কনফারেন্স জাতিসংঘ প্রতিষ্ঠা একটা কনফারেন্স, যে এটা হয় হচ্ছে 1945 সালে। এবং ইয়াল্টা কনফারেন্সের কাজটা, ইয়াল্টা কনফারেন্স কেন আলোচিত বলেন তো? কেউ বলতে পারবেন একজন, ইয়াল্টা কনফারেন্স কেন বহুল আলোচিত? স্যার এটির মাধ্যমে জাতিসংঘে মানে সৃষ্টি করার সূচনা সৃষ্টি মানে করা হয়। এটা জাতিসংঘের ঠিক আছে, কিন্তু ইয়াল্টা কনফারেন্সে মূলত জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোকে কি করা হয়? ভেটো ক্ষমতা প্রদান করে পাঁচটা রাষ্ট্রকে ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে। বুঝা গেল? জাতিসংঘের ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে অনেকগুলো কাজ হয় এখানে, ঠিক আছে। আপনি জাতিসংঘের মানে প্রতিষ্ঠা একটা ইম্পর্টেন্ট কনফারেন্স ইয়াল্টা কনফারেন্স, আবার ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে কি করা হয়? প্রথমে ইয়া করা আপনার ওই যে ভেটো ভেটো ক্ষমতা প্রদান করা হয়, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আসছিল, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে ভেটো ক্ষমতা প্রদান করা হয় কত সালে? 1945 সালে। কোন কনফারেন্সের মাধ্যমে? ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে। বুঝে গেল? হ্যাঁ, জাতিসংঘ তো প্রতিষ্ঠা হচ্ছে 24 অক্টোবর, আর ইয়াল্টা কনফারেন্স এর পরে। ওকে, ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকি অংশগ্রহণ জাতিসংঘ সংক্ষিপ্ত বাহিনী হচ্ছে ইউনিমক, কিছুক্ষণ আগে যেটা বললাম ইউনিমক। ইরান ইরাক যুদ্ধবিরতি তদারকি অংশগ্রহণকারী জাতিসংঘের বাহিনীর সংক্ষিপ্ত নাম হচ্ছে ইউনিমক। তবে ইউনিমক কাজ করেছিল 1988 সালে। আবার বাংলাদেশ প্রথম সেনাবাহিনী প্রেরণ করে এই সংস্থায়। বাংলাদেশ প্রথম সেনাবাহিনী প্রদান করে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর যে এই যে গ্রুপ এই ইউনিমক, এখানে প্রথম প্রেরণ করে এবং এটা 1988 সালে প্রেরণ করে। আবার এই 88 সালে জাতিসংঘের এই সদস্য যার শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করে। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি এবং প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম? এটা হচ্ছে ইউএনডিপি। ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের যে বহুমুখী কারিগরি এবং প্রাক বিনিয়োগে সহায়তা করে, কাজ করেছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম হচ্ছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনিডের প্রধান কার্যালয় কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। এর আগে পড়ছিলাম যে এই ভিয়েনা অস্ট্রিয়ায় তিনটা সংস্থার সদর দপ্তর, একটা হচ্ছে আয়া ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইউনিডো, আর একটা হচ্ছে সিটিবিটিও। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভ্যালেটা। এরপরে জাতিসংঘ দিবস 24 অক্টোবর, দরকার নেই, ওকে শেষ। এটা দরকার আছে। জাতিসংঘের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা আমরা সেভার টাইম পড়েছি। জাতিসংঘের যে সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এটা আপনাদের খুব মনে রাখা দরকার। পরীক্ষার সময় এটা কয়েকবার পরীক্ষা হয়েছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের যে নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। এখন সেটা কি হবে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, সেই ডেটটা কিন্তু বারবার চেঞ্জ হতে পারে। সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার যেদিন হবে সেদিন মূলত অধিবেশন বসবে। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা নতুন আর একটা চোখ শুরু করবো। তাহলে স্টপ শেয়ার। এনামুল ভাই আছেন কি? এনামুল ভাই, এনামুল ভাই আছেন? আমাকে একটু ফোন দেই। এই আচ্ছা, বলেন তো আপনাদের কি অবস্থা এখন? ততক্ষণ আমরা একটু অন্য আলোচনা করি কারেক্ট লেকচারে যাওয়ার আগে। বলেন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে? কোন জায়গাতে প্রবলেম হচ্ছে? বুঝতে সমস্যা হচ্ছে নাকি বলেন তো একটু।
স্যার ক্লাসে কি কোনো সমস্যা? এনামুল ভাই আছেন আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লাসে কি কোনো আচ্ছা সমস্যা? এনামুল ভাই, এই এটা স্টপ শেয়ারিং এ যে আমার নতুন একটা শুরু করলাম, এটা শেষ? হ্যাঁ, এটাও করতে পারেন, বা স্টপ শেয়ারও দেওয়ার দরকার নেই। আপনি নতুন একটা ট্যাব নিয়ে স্টপ শেয়ার করেন নেন, আপনার যে সুবিধা, কোনো সমস্যা নেই। আচ্ছা স্টপ শেয়ারে যাই, এখানে শেয়ারে গিয়ে আমি একটা নিয়ে আসি। সেটা কি স্যার কোনো ভুলভ্রান্তি ছিল? আমি একটু বাইরে ছিলাম। না না না, সিটে কোনো ইয়ে ছিল না, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আপনি রেকর্ড করেন। স্যার ক্লাস রেকর্ড চলতেছে, সমস্যা নেই। আচ্ছা চলতেছে না, ওকে, ঠিক আছে। এখন আমরা আসি, এরপর হচ্ছে বিভিন্ন সংস্থার সহদপ্তর এবং প্রতিষ্ঠা কাল। এইটা একটা ছোট্ট একটা নোট, আপনি দেখবেন এটা মূলত আমারই নোট। এখানে দেখেন আপনি এই কয়েকটা পরীক্ষার সময়, বিশেষ করে আপনার যখন একদম লাস্ট মোমেন্টে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা শুরু হওয়ার 2-1 দিন আগে আপনি এই কয়টা মনে রাখার চেষ্টা করবেন। এই সালগুলো থেকে মূলত আপনাদের পরীক্ষার কোশ্চেন সবসময় থাকবে। সবসময় কিন্তু আপনি এখান থেকে কোশ্চেন পাবেন। আর আপনি যদি ওই শীট থেকে এভাবে না পড়ে এই 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 শীটটি একটু দেখে যান, তাহলে আপনার অনেকটা ইজি হবে। কারণ এখানে কিন্তু ইয়ে করে দেওয়া স্যার আছে, যেমন এইটা একটু গ্রুপে দিয়ে দেওয়া যাবে? এইটা জি স্যার। এটা কিন্তু আমার নোট, কিন্তু এটা মনে আমি আমি তো তাকে বললাম, এনামুল ভাইকে বললাম শীটের সাথে অ্যাড করে দিতে, যতটুকু জানি অ্যাড করে দিয়েছে। এটা আমার হ্যান্ড নোট সরাসরি, বুঝে গেল? এইটা এবং এই পরের 2টা পেজ আমার হ্যান্ড নোট। আমি তো তাকে বললাম শীটে অ্যাড মার্ক করে দিয়েছেন, মানে আপনাদের শীটে দেওয়া আছে। এটা কিছুক্ষণ আগে এনামুল ভাইকে বললাম যে ভাই আপনি, আমি শীটটা পাঠিয়ে দিয়েছি, আপনি এটা অ্যাড করে দেন, এটা এই শীটের সাথে আমাদের মার্ক করে দিয়েছে। শীটের প্রথমে পাবেন, মানে যে প্রথম পৃষ্ঠা লেখা আছে, তার মানে এটা মার্ক করে দেওয়া আছে। আচ্ছা এনামুল ভাই আপনাদের দিয়ে দেবে এটা। এখন আমরা আসি, সেটা হচ্ছে আমি বলছিলাম যে জাতিসংঘের কিছু উন্নয়নমূলক সংস্থা আছে, যে সংস্থাগুলোর সদর দপ্তর নিউ ইয়র্ক। দেখেন, ইউনাইটেড নেশন, জাতিসংঘের ইউনাইটেড নেশন, ইউনিসেফ, ইউএনএফপিএ, এরপর হচ্ছে ইউনিফেম আর ইউএন উইমেন প্লাস ইউএনডিপি, এই কয়েকটা সংস্থার সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। 1 2 3 4 5 6, এই সংস্থার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। বুঝে গেল? জাতিসংঘ, এরপর হচ্ছে ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউনিফেম, আর একটা হচ্ছে ইউএন উইমেন, আর একটা হচ্ছে ইউএনডিপি। এই সংস্থাগুলোর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। আপনি এট এ টাইম এই সালগুলো মনে রাখতে পারবেন। ইউএনডিপি কত সালে প্রতিষ্ঠা? 1965 সালে। এই যে সালগুলো, জাতিসংঘ 1945 সালে, ইউনিসেফ 1944 সালে, ইউএনএফপিএ হচ্ছে 1969 সালে। আপনি দেখবেন সালগুলো কিন্তু এট টাইম দেওয়া আছে। সালগুলো একটু দেখে নেবেন আপনারা। আমি যদিও সালটা দিই নাই, শুধু এই সাল কয়টা আমি দিই নাই, এই সাল কয়টা এনামুল ভাই দিয়েছে, আর বাকিগুলো সব আমি দিয়েছি। ওকে, এরপর দেখেন আইএমএফ। আইএমএফ বলছিলাম, এরপর আমরা বলছিলাম কি, প্রথম বলছিলাম জাতিসংঘের বিভিন্ন মানবিক উন্নয়নমূলক সংস্থা, যেটা জাতিসংঘের মানবিক মানে বিষয়গুলো নিয়ে কাজ করে। সেই সংস্থার সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর একটা হচ্ছে জাতিসংঘের আর কিছু সংস্থা রয়েছে, যেটা আর্থিক সংস্থা, মানে বেশিরভাগ অর্থ নিয়ে কাজ করে, যেমন আইএমএফ, এরপরে আইবিআরডি, এরপরে আইডিএ, আইএফসি, আইএসএসআইডি, এমআইজিএ, মিগা, এই সবগুলো হচ্ছে জাতিসংঘের সংস্থা। মানে এটা মূলত কি ধরনের সংস্থা? মানে এটা হচ্ছে জাতিসংঘ হচ্ছে অর্থ সংক্রান্ত সংস্থা, মানে এই অর্থ সংস্থাগুলোকে জাতিসংঘের কথা বলবো না এখানে। এই অর্থ সংস্থা সংক্রান্ত সংস্থাগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। যেমন আইএমএফ, মানে যেসব সংস্থা সরাসরি অর্থ নিয়ে ডিল করে, মানে টাকা পয়সা নিয়ে ডিল করে। আইএমএফ টাকা পয়সা একটা সংস্থা। আইবিআরডি এরা ঋণ প্রদান করে, ইডা ঋণ প্রদান করে, আইএফসি এটা তো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, তাই না? আইবিআরডি, ইডা, আইএফসি, আইএসএসআইডি এবং এমআইসি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। আর আইএমএফ হচ্ছে আলাদা একটা প্রতিষ্ঠান। এই আইএমএফ হচ্ছে ওয়ার্ল্ড বেটরস প্রতিষ্ঠান। এই সংস্থা একটা সংস্থা দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওকে, এর সাথে আরেকটা আছে অর্গানাইজেশন ফর আমেরিকান স্টাডিজ, ওএএস, এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। এবং আপনি দেখবেন এর সাথে কিন্তু ডান পাশে প্রতিষ্ঠার সালগুলো দেওয়া আছে। তবে এখানে সবগুলো প্রতিষ্ঠার সাল আপনি মনে রাখতে পারবেন না, শুধুমাত্র 1945 সালে যে দুইটা হয়েছে, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, এদের মনে রাখবেন। প্লাস
সাথে হচ্ছে OAS, অর্গানাইজেশন ফর আমেরিকান স্টেটস, 1944 সালে। বুঝে গেল? 1944 সালে OAS এর প্রতিষ্ঠাতা। একটু শুধু ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে ইলিনিয়র্স, এটা কোথায়? যুক্তরাষ্ট্রের ইলিনিয়র্স হচ্ছে এই সদর দপ্তর, রোটার ইন্টারন্যাশনাল সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনিয়র্স। ওকে, এরপরে হচ্ছে আরেকটা লন্ডনের লন্ডনের মানে লন্ডনের সদর দপ্তর হচ্ছে 1 2 3 4, এটা সুন্দর করে দেওয়া আছে, IMO ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, এরপর অক্সফাম ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ। ঠিক আছে, এই কমনওয়েলথ অফ নেশন, এই কয়েকটা সংস্থার সদর দপ্তর হচ্ছে লন্ডন। যুক্তরাজ্যের লন্ডনে মূলত এই কয়েকটা সংস্থার সদর দপ্তর। দেখেন আপনি এখানে এট এ টাইম হচ্ছে আপনার সংস্থার সদর দপ্তর পাচ্ছেন, এবং রাইট সাইডে কিন্তু আপনি সংস্থার প্রতিষ্ঠার সালগুলো পাচ্ছেন। এরপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ILO, সুইজারল্যান্ডের জেনেভায় কোন কোন সংস্থার সদর দপ্তর? রেড ক্রস, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এরপর হচ্ছে আনটাচ, তারপরে হচ্ছে একটু একটু আনটার, ইউএনএসসিআর, তারপর এরপরে হচ্ছে WIPO, WMO, WSO, ITC, ITO, ILO এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, এই কয়েকটা সংস্থার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। তারপরে আপনি দেখেন রাইট সাইডে সরাসরি প্রতিষ্ঠার সাল দেওয়া আছে, আর লেফট সাইডে সংস্থার নাম, আর মাঝখানে হচ্ছে সংস্থার সদর দপ্তর। এরপর দেখেন সুইজারল্যান্ডের বার্নে একটা সংস্থার সদর দপ্তর, এটা হচ্ছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। সুইজারল্যান্ডের বার্ন, সালটা মনে রাখার দরকার নেই, আপনি মনে রাখতে পারবেন না, দরকার নাই। আবার জাতিসংঘ মানে বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘের বিশ্ববিদ্যালয় হচ্ছে জাপানের টোকিও। আবার আরেকটা হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? একটারও কি শাল পড়বো না? হ্যাঁ, শাল কি স্যার একটারও পড়বো না? না না না, পড়তে হবে, সাল পড়তে হবে, কিছু কিছু সাল পড়তে হবে। যেমন এই যে আমি কিন্তু বলে দিচ্ছি এখানে সাল সবই যে দেওয়া আছে সব পড়তে হবে না। আচ্ছা, যে যেগুলো সাল পড়তে হবে আমি আপনাকে বলে দিই। রেড স্যার ক্রস আপনার থেকে, কথা ক্লিয়ার না, হ্যাঁ, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আচ্ছা সবগুলা সাল পড়তে হবে না, আমি যে সালগুলো বলবো সেটি শুধু পড়বেন। বুঝতে পারছেন? এই যে স্যার ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, এই যে এই কটা সাল একটা পড়তে হবে না। ঠিক আছে, এই দুটা সাল পড়তে হবে না। ঠিক আছে, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন সদর দপ্তর সুইজারল্যান্ডের বার্ন, জাতিসংঘের বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে জাপানের টোকিও। এরপর হচ্ছে ইউনাইটেড নেশন ভলান্টিয়ার্স, এটা জার্মানির বার্নে অবস্থিত। এগুলো সাল পড়তে হবে না, তবে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল TIB মানে TI, এটা কিন্তু সাল পড়তে হবে। 1993 সালে জার্মানির বার্লিনে মূলত ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল, এর সদর দপ্তর। যেমন বাংলাদেশের TIB, ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঠিক আছে, দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মূলত এরা বিভিন্ন রিপোর্ট প্রদান করে। ওকে, এর সদর দপ্তর জার্মানির বার্ন, প্রতিষ্ঠাতা হচ্ছে 1993 সালে, এই সালটা দরকার আছে। আর বাকি এদিকে দরকার নেই, তবে রেড ক্রসের সাল দরকার আছে, আংটাডের সাল দরকার আছে, ইউএনএসসিআর দরকার আছে, এই তিনটে সাল দরকার আছে। বুঝতে পারছেন? এরপরে হু এর সালটা দরকার আছে, এটা পড়তে হবে। আর আর মোটামুটি এখানে তো ILO দরকার আছে, অবশ্যই লাগবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তো লাগবেই, তার মানে এখানেও সাল কিছু কিছু কমে আসছে। ILO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WSO, এরপর হচ্ছে ইউএনএসসিআর, আংটাড, এরপর হচ্ছে রেড ক্রস, এই কটা সাল লাগবে। বুঝতে পারছেন? আর উপরে যে কয়টা আছে এটা হচ্ছে এই কয়টা লাগবে, মাস্ট লাগবে এই কয়টা: অক্সফাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, এই তিনটা সালে লাগবে। রোটারি ইন্টারন্যাশনাল সাল লাগবে, তবে রোটারি ইন্টারন্যাশনাল, আমি আর একটা কথা বলি, রোটারি ইন্টারন্যাশনাল, অক্সফাম, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ, এটা নিয়ে কিন্তু একটা শীটে আরো ডিটেলস আলোচনা আছে।
এই শীটেই আছে শেষের দিকে। তারপরে আমি ওই শীট থেকে শুধুমাত্র সংস্থাগুলাকে মানে অ্যাড করে দিয়েছি, প্লাস সদর দপ্তর গুলাকে অ্যাড করেছি, প্লাস হচ্ছে কি সালগুলোকে অ্যাড করে দিয়েছি। মানে এই শীটের শেষের দিকেই কিন্তু আপনি আবার এই অক্সফাম নিয়ে ডিটেলস পড়বেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিয়ে পড়বেন, কমনওয়েলথ নিয়ে পড়বেন। কিন্তু আমি কি করেছি, ওই জায়গা থেকে শর্ট একটা নোট তৈরি করে আপনাকে দিয়েছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার আগে দ্রুত রিভাইজ দেওয়া যায়। কারণ আমি একটা কথা বলি এখানে, যে জাতিসংঘের এই সংস্থা সরি, এই আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর থেকে প্রত্যেকবারে কিন্তু কোশ্চেন থাকে, প্লাস সংস্থাগুলোর হচ্ছে প্রতিষ্ঠাতা সাল থেকে কোশ্চেন থাকে। সংস্থার সদর দপ্তর অথবা প্রতিষ্ঠান সাল থেকে মাস্ট কোশ্চেন পাবেন আপনি। এটা বিসিএস এ যেমন পাবেন, অন্যান্য চাকরি পরীক্ষা পাবেন। সেহেতু এটা কিন্তু পরীক্ষার সময় ভুল হয়ে যায়, যেহেতু ভুল হয়ে গেলে তো ঝামেলা। এই জন্য ওই জায়গাগুলো থেকে সালগুলো নিয়ে এসে আমি এক করার চেষ্টা করেছি, মানে আপনার সুবিধার জন্য। বুঝা গেল? হ্যালো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। এরপরে দেখেন ফাও, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এরপরে ইফাদ, আইএফএডি, এরপর হচ্ছে ডাব্লিউইএফ, ডাব্লিউএফপি। ঠিক আছে, এই যে এই সংস্থাগুলো আপনার সাল দরকার নাই, শুধুমাত্র সদর দপ্তর দরকার আছে। এরপর হচ্ছে অ্যাপেক, অ্যাপেকের সালও দরকার আছে, সদর দপ্তরও দরকার আছে। অ্যাপেক নিয়ে কিন্তু আমরা আবার ডিটেলস আলোচনা করব। যেসব সংস্থাগুলো নিয়ে আমরা পরে নিচে ডিটেলস আলোচনা করব, সেই সংস্থাগুলোর সালও দরকার আছে এবং সাথে সদর দপ্তরের দরকার আছে। আর যেসব সংস্থা নিয়ে আমরা নিচে এই শীটের নিচে ডিটেলস আলোচনা করব না, সেই সব সংস্থা শুধু সদর দপ্তর করতে হবে। আমি আবার একটা কথা বলে রাখি, এখানে আমি দিয়েছি আপনাদের সুবিধার জন্য, যে যাতে করে আপনারা মনে রাখতে পারেন। তবে এখানে একটা কথা মনে রাখা দরকার, এখানে এই সংস্থাগুলো নিয়ে আবার ডিটেলস আলোচনা আছে, যে সংস্থাগুলো নিয়ে এই শীটে ডিটেলস আলোচনা আছে। মনে রাখবেন সেই সংস্থাগুলোর সদর দপ্তর দরকার আছে, সালও দরকার আছে। আর যেসব সংস্থা নিয়ে ডিটেলস আলোচনা নেই, সেসব সংস্থাগুলো শুধুমাত্র সদর দপ্তর দরকার আছে। যেমন ইউপিও, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করিনি, শুধুমাত্র এখানে সারটা দরকার আছে, মানে আপনার সদর দপ্তর দরকার আছে। আবার যাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করিনি, শুধুমাত্র এটা সদর দপ্তর দরকার আছে। আবার ইউনাইটেড নেশন ভলান্টিয়ার, জার্মানির বর্নে, এই সদর দপ্তর, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি, শুধুমাত্র এখানে আলোচনা আছে সেটা, মানে যেটা নিয়ে ডিটেলস আলোচনা থাকবে না, সেটা শুধুমাত্র সদর দপ্তর পড়লেই হয়ে যাবে। এরপরে আমরা আসি অস্ট্রিয়া। এই অস্ট্রিয়ার ভিয়েনাতে কয়েকটা সংস্থা শব্দ, সিটিপিটিও, আয়া, ইউনিটো এবং ওপেক। এই কয়টাই পরীক্ষা আসছিল, ইউনিটো, আয়া, ওপেক, সিটিপিটিও। আপনি পরীক্ষা মনে রাখবেন ইউনিটো, আয়া, ওপেক, সিটিপিটিও। ইউনিটো, আয়া, ওপেক, সিটিপিটিও সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়ার ভিয়েনা। এর মাঝে আমরা সাল পড়তে হবে শুধু দুইটা, একটা সিটিপিটিও একটা চুক্তি হয়েছিল যেহেতু এটা পড়তে হবে, আর একটা ওপেক, এই দুটো পড়তে হবে। ওপেক, অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপ্লোরিং কান্ট্রিজ, মানে এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে, এটা ওপেক নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এখানে শুধু সাল পড়তে হবে ওপেকের এবং সিটিপিটিও। সিটিপিটিও একটা যেহেতু চুক্তি, মানে একটা 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 চুক্তি টাইপের, এই জন্য এখানে 1996 সালে এটা হয়েছিল, এটা দরকার আছে আপনার। এই দুটেই কিন্তু আপনার দরকার আছে, ওপেক, সিটিপিটিও একটা অর্গানাইজেশন, কিন্তু এটা মানে এই সংস্থাটা হচ্ছে সিটিপিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, তাই না? ট্রিটি অর্গানাইজেশন, সিটিপিটি একটা চুক্তি, মানে এই চুক্তিটাকে যারা করে সবগুলো কার্যক্রম করে, সেই অর্গানাইজেশন নাম হচ্ছে সিটিপিটিও, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অর্গানাইজেশন। এইটা দরকার আছে 1996 সালে, এটি প্রতিষ্ঠাতা লাভ, এটা মানে এটা হয়, এই জন্য আপনার এই সিটিপিটিও দরকার আছে, আর অ্যাপেক দরকার আছে, ওপেক দরকার আছে, বাট ইউনিটো, আয়া দরকার নেই। কিন্তু তারপরে আমি এই চারটাকে অ্যাড করে দিয়েছি আপনাদের মনে রাখার সুবিধার্থে। অ্যাপেক, সিঙ্গাপুর, সাল দরকার নেই। আর বাকি ফাও, মানে ফাও তো আমরা বললাম, ফাও, ইফাদ, ডাব্লিউএফপি এবং এই তিনটে সদর দপ্তর হচ্ছে ইটালির রোম। তবে ফাও, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই সদর দপ্তর দরকার আছে, কারণ এটা 1945 সালে হয়। এই সালটাও দরকার আছে, সদর দপ্তর দরকার আছে, সালও দরকার আছে। এরপরে আপনি দেখেন ব্যাংক অফ সাউথ, এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আসলে ব্যাংক অফ সাউথ, এখানে একটু ইডিট দেওয়া আছে, আচ্ছা বাইরে আমি দেখছি পরে এটা।
ব্যাংক অফ সাউথ, এখানে একটু মনে হয় মিচিং আছে আমার কাছে, আমার সেটা একটু দেখতে হবে, কারণ আহ এইটা ব্যাংক অফ সাউথ আসলে এটা হওয়ার কথা না, কারণ এখানে একটু এইটা একটু মনে হয় উনি এটা কারেকশন করে দিতে হবে। আমি এটা পরে বলবো এনামুল ভাইকে, নিশ্চয়ই কোনো একটা জায়গাতে এখানে ইয়ে আছে, এটা হওয়ার কথা না। ব্যাংক অফ সাউথ এইভাবে নেই, ঠিক আছে। এটা হয়তো বা কোনো একটা ওয়ার্ড ম্যাচিং আছে, এটা হয়তো বাদ দেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফিলিপাইনের ম্যানিলা, এরপর হচ্ছে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ইথিওপিয়া আদিস আবাবা, এরপর হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি আরব জেদ্দা। মানে আমি সরাসরি সবগুলা ব্যাংকে একসাথে করে দিয়েছি যা আপনাদের সুবিধার্থে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের মেনিলা, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ইথিওপিয়া আদিস আবাবা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে সৌদি আরবের জেদ্দা। আপনাদের এই সালগুলো মনে রাখার দরকার, তাহলে আপনি দ্রুত পরীক্ষায় আপনি ইয়ে করতে পারবেন, করতে পারবেন। এরপরে ওআইসি, ওআইসি 1969 সালে, ওআইসি জিসিসি। আসলে ওআইসি জিসিসি, ওআইসি সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদ, এরপর জিসিসি হচ্ছে আহ সৌদি আরব, সরি, জিসিসি হচ্ছে সৌদি আরবের রিয়াদ, এরপর ইউনেপ, আবার ইউএন হেবিট, ইউএন হেবিট এর সদর দপ্তর হচ্ছে কেনিয়া নাইরোবি, আফ্রিকান ইউনিয়ন হচ্ছে ইথিওপিয়া আদিস আবাবা, এরপর ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো, এরপর বেনেলেক্স। এই তিনটে সংস্থার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস। তবে আমি এই জায়গাটা একটু দেখবো, ব্যাংক অফ সাউথ এটা হওয়ার কথা না, এখানে কোনো একটা ম্যাচিং আছে, সেটা ইনামুল ভাইকে বলবো, ওটা এডিট করে দেবে। ইনামুল ভাই মনে হয় এখন নেই, আপনাকে ওনাকে বলবো এটা একটু ভুল আছে, ব্যাংক অফ সাউথ হওয়ার কথা না। এটা স্যার বাকি সব ঠিক আছে। এরপরে বললাম ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং বেনেলেক্স, এই তিনটে সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলস। এরপরে ইরানের তেহরান, এশিয়া, এসিইউ, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন, আর এটা হচ্ছে ইকো। এসিইউ এবং ইকো এর সদর দপ্তর হচ্ছে ইরানের তেহরান। এরপর ইন্টারপোল এবং ইউনেস্কো, ইন্টারপোলের সদর হচ্ছে ফ্রান্সের লিও, আর হচ্ছে ইউনেস্কো সদর ফ্রান্সের প্যারিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই দুটো সদর দপ্তর। আর একটা হচ্ছে ওপিসিডব্লিউ, এই তিনটা প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেক্স। এরপরে এর আগে তো আমরা বলছিলাম কানাডার মন্ট্রিল, মন্ট্রিলে হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার সদর দপ্তর হচ্ছে কানাডার মন্ট্রিল। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং, মাল্টা, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং, এজিং এর সদর দপ্তর হচ্ছে মাল্টা। সার্ক এর সদর দপ্তর নেদারল্যান্ডের কাঠমান্ডু, আরব লীগ কায়রো, মিশরের কায়রো। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এশিয়ান রিজিওনাল ফোরাম, এশিয়ান রিজিওনাল ফোরাম আর আসিয়ান রিজিওনাল ফোরামের সদর দপ্তর নাই। ওকে, আনজুস, এখানে দেওয়া নাই। আনজুস, আনজুস হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা। এরপর হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এটা হচ্ছে এর সদর দপ্তর হচ্ছে চায়নার বেইজিং, চায়নার বেইজিং হচ্ছে চীনের বেইজিং মূলত এর সদর দপ্তর। এরপরে দেখেন সিডাপ ঢাকা, সিডাপ এর সদর দপ্তর ওয়ার্ল্ড পিস সেন্টার, এটা মালয়েশিয়ার পেনাং। D8 তুর্কির ইস্তাম্বুল। আর G8 এবং G77 আর ন্যাম, এই তিনটা প্রতিষ্ঠানের সদর দপ্তর নেই। একটা G7 আর একটা হচ্ছে ন্যাম। ন্যাম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, ন্যাম। G7 হচ্ছে মূলত বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত যে 7টা দেশ, এটাকে G7 বলে, শিল্পোন্নত 7টা দেশের সংগঠনকে বলা হয় G7। আর G77 হচ্ছে যে বিশ্বের শিল্পোন্নত না, বাট উন্নয়নশীল 7টা দেশের সংগঠন, এই উন্নয়নশীল যে সংস্থাগুলোকে G77 বলে। যদি মনে হয় G77 মানে 77টা সংগঠন, তা না, G77 কিন্তু 134টা সংগঠন আছে। তার মানে এখন G7 আর G77 আর ন্যাম, এই তিনটা প্রতিষ্ঠানের সদর দপ্তর নেই। এরপরে বিমস্টেক এর সদর দপ্তর বাংলাদেশের ঢাকায়। আর হচ্ছে ইউনিয়ন অফ সাউথ এশিয়ান নেশন, উইটো ইউকেডো, ভূমধ্যসাগর ইউনিয়ন সদর দপ্তর হচ্ছে বার্সেলোনা স্পেন। কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এটা হচ্ছে এটা হচ্ছে বেলারুশের মিনস্কো। আর একটা হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, স্পেনের মাদ্রিদ। দেখেন সব সংস্থাগুলোকে আমি এখানে নিয়ে আসছি। আপনি যে কাজটা করবেন, এখান থেকে শুধুমাত্র সংস্থার সদর দপ্তর গুলো বেশিরভাগ পড়ার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষায় সবগুলো কমন পাবেন।
বুঝে গেল? আর আর একটা জিনিস আছে আপনাদের, ওকে, এই যে আপনি উপরের পার্টটা থেকে শুধুমাত্র সংস্থার সদর দপ্তরগুলো ভালো করে পড়ে যাবেন, আর এই জায়গা থেকে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠাতার সাল, এখানে আমি যে করেছি সালগুলাকে সবগুলাকে একসাথে দিয়েছি। আপনি দেখেন 1863 সাল থেকে, মানে প্রথমে উপর থেকে শুরু করেছি। 1863 পরে হচ্ছে 1905, এরপর 1919, 1923, 1863 সালে রেড ক্রস, এরপরে 1863 সালের পরে যে সংস্থাটা আসে সেটা হচ্ছে 1905 সালে রোটারি ইন্টারন্যাশনাল। এরপরে 1919 সালে যেটা আসে আইএলও এবং জাতিপুঞ্জ, জাতিপুঞ্জ এবং আইএলও 1919 সালে। এরপরে 1923 সালে যেটা ঘটনা হয় সেটা হচ্ছে ইন্টারপোল। এরপরে 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। ঠিক আছে, এরপর 1945 সালে ইউএন, জাতিসংঘ, ফাও এন্ড আরব লীগ, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং আরব লীগ। মানে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠাতার কারটা হচ্ছে, আপনার যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রথম থেকে শুরু করেছি। প্রথম কোন সংস্থা, মানে প্রথম থেকে 1863 সাল থেকে শুরু করে গ্রাজুয়ালি চলে আসে 2001 পর্যন্ত। এই কয়টা আপনি পরীক্ষার সময় মাস দেখে যাবেন। আপনি যদি এই সাল কয়টা একটু ভালো করে পড়েন, দুই একবার পড়লে এটা মনে থাকবে। এখান থেকে পরীক্ষায় কমপক্ষে দু একটা কোশ্চেন পাওয়া যায়। এটা যেমন বিসিএস এ পাওয়া যায়, অন্যান্য চাকরি পরীক্ষায় পাওয়া যায়। আপনি দেখেন, এটা আমি কিন্তু সুন্দর করে সাজিয়েছি। এটা আমার সরাসরি হ্যান্ড নোট। 1863 সালে রেড ক্রস, 1905 সালে রোটারি ইন্টারন্যাশনাল, 1919 সালে জাতিপুঞ্জ এবং আইএলও, দুটো একসাথে। কেউ কিছু জিজ্ঞাসা করলেন? হ্যালো? স্যার বলছিলাম এইটা কি আমরা যে প্রিন্টেড শিটটি নিয়েছি ওই শিটে কি এগুলো থাকবে স্যার? এটা আমি প্রিন্টেড সে যদি আপনাদের দিয়ে এর আগে দিয়ে রাখছে, এটা শীট দিয়েছে আপনাদের। আচ্ছা হ্যাঁ দেখেন, আমি বিষয়টা ক্লিয়ার করি আচ্ছা, আপনাদের। এটা হচ্ছে এই যে এটা বলতে স্যারের এই নোটটা হচ্ছে প্রিন্টেড শিটে থাকতেছে না, ঠিক আছে? তবে আজকে আপনাদেরকে যে শিটটা দেওয়া হবে ইন্ডিভিজুয়াল লেকচার শিটে, ওই শিটটাতে হচ্ছে আপনাদের এই অংশটুকু থাকবে। ও আচ্ছা। আমি কি বিষয়টা বোঝা গেল ক্লিয়ার? এনামুল ভাই কি তাহলে বুঝতে পারছেন আপনারা কি বলছে? আপনাদের প্রিন্টেড শিটে দেওয়া নাই, তবে এটা আপনাদেরকে আলাদাভাবে উনি দেবে। আজকের এই লেকচার শিটে উনি আলাদাভাবে দিয়ে দেবে। কে দেবে? এনামুল ভাই দিয়ে দেবে, ওনার কাছ থেকে নিয়ে নিন। হ্যাঁ, দেখেন, বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠাকাল অবশ্যই পরীক্ষার আগের রাত্রে বা আগের দিন এটা একবার দেখে যাবেন। মানে আমি বলবো যে এই কোয়াটা থেকে পড়লে আপনি পরীক্ষা মাস্ট, কমপক্ষে এখানে যদি যেই সংস্থা আসতে গেলে এখানে কিন্তু সবগুলো আছে। আপনি দেখেন, পরীক্ষা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু এগুলাই আসে, কিন্তু আমরা লিখতে পারি না। এই জন্য আপনাদের কি করতে হবে, আপনি একটু চোখ বন্ধ করে প্রথমে আগে দু একবার দেখবেন, দেখার পরে চোখ বন্ধ করে খেয়াল করার চেষ্টা করবেন যে প্রথমে 1863 সালে কি হচ্ছে রেড ক্রস আছে, এরপরে 1905 কি হলো রোটারি ইন্টারন্যাশনাল। অথবা আপনি রাইট সাইডটা বন্ধ করবেন, বন্ধ করে আপনি লেফট সাইডটা ধরে দেখবেন 1870 সালে কোন কোন সংস্থা। রাইট সাইডে আপনি সাপোজ হাত দিয়ে অথবা একটা বই দিয়ে বন্ধ করে রাখলেন, আপনি দুই তিনবার আগে পড়বেন, পড়ার পরে রাইট সাইডটা বন্ধ করে লেফট সাইডটা দেখবেন সাল 1870 সালে কোনটা হয়েছে রেড ক্রস। আচ্ছা, এরপরে কি হয়েছে 1905 সালে জানি কি হয় রোটারি ইন্টারন্যাশনাল। ওকে, এরপরে আসে 1919 1919 সালে কি কি হয় আপনি মনে রাখার চেষ্টা করবেন রাইট সাইডে, যে এটা তো ঢেকে রাখবেন। 1919 সালে হয় হচ্ছে আইএলও এবং জাতিপুঞ্জ। এরপরে এরপরে 1919 পরে 23 কি হয় ইন্টারপোল। আচ্ছা, 23 পরে কি আসে 1944, 44 সালে কি হয় ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। আচ্ছা, 44 পরে কি হয় 45 কি হয় ইউএন, ফাও এন্ড আরব লীগ। এরপরে 45 পরে 46 দুইটা আসে ইউনেস্কো এবং ইউনিসেফ। এরপরে হচ্ছে 1948 কি হয় বেনেলেক্স এবং ওএস। ঠিক আছে, আবার এরপরে 48 পরে 49 ন্যাটো এবং কমনওয়েলথ। তারপরে 49 পরে একদম হচ্ছে কোথায় চলে গেল 60 হচ্ছে অ্যাপেক, ওপেক অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এরপরে 60 পরে 61 দিকে আছে ন্যাম এন্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরপরে 1963 সালে কি হয় অর্গানাইজেশন ফর আফ্রিকান ইউনিটি। এরপরে 1966 সালে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এরপরে 1967 সালে হয়েছে আসিয়ান। এরপর 1969 সালে হচ্ছে ওআইসি। তারপরে হচ্ছে 69 পরে 75 হয় হচ্ছে 75 হয় দুইটা সংস্থা, একটা হচ্ছে আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আর G77। এরপর 1997 সালে হয় দুইটা, একটা বিমস্টেক একটা ডিএইচ।
আর 2001 সালে আফ্রিকান ইউনিয়ন। তবে কেউ কিছু বললেন? আমি আচ্ছা এখানে হ্যাঁ বলেন, বলেন কেউ কিছু বললেন? হ্যালো, আর কেমন কে করছিলেন? না না, কেউ হয়তো কিছু বলছিল কিনা, বাই দ্য ওয়ে। আচ্ছা মনে হয় না। আচ্ছা আরেকটা বলে বলে রাখি যে সেটা হচ্ছে 1963 সালে। ও এনামুল ভাই, এনামুল ভাই, জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা এনামুল ভাই, এখানে একটু এডিট করতে হবে আপনাকে। এখানে আপনি দেখেন এই যে ব্যাংক অফ সাউথ, আচ্ছা, এটাকে এখানে আমি মার্কিং করে দিচ্ছি। এখানে মনে হয় একটু ইয়ে আছে, আপনার একটু দেখেন তো, ব্যাংক অফ সাউথ শুধু হওয়ার কথা না। ঠিক আছে, এখানে কিছু একটা আছে, আপনি দেখেন। স্যার এটা ঠিক হচ্ছে আছে, আপনার একদম লাস্ট এডিট যেটা আপনাকে দিয়েছিলাম। এখন আপনার যে শীট গুলো দিয়েছিলেন আমাকে হাতে লেখা, ওই ডাটা গুলো আমার কাছে নাই। যদি আপনি আরেকবার একটু ছবিটা দিতে পারেন, বা আমি আপনার আইটিতে গেলে পাওয়া যায় আচ্ছা পেয়ে যাব। আপনি আপনি আমি শুধু বলি, আমাকে শুধু এটা কেটে দিয়েন, ব্যাংক অফ সাউথ এটা কেটে দিয়েন, হ্যাঁ এটা দরকার আচ্ছা, নেই। এটা তাহলে বাদ দিই। ওইটা বাদ দিয়ে দিয়েন, আর বাকি সব ঠিক আছে, হ্যাঁ। ওকে, আর ঠিক বাকি আছে। সবই ঠিক আছে, এটা রাখবেন। আচ্ছা, আর আমি স্টুডেন্টকে আর একটু জিজ্ঞাসা বলি, সেটা হচ্ছে অর্গানাইজেশন ফর আফ্রিকান ইউনিটি হচ্ছে 1963 সালে। আর এটাই বর্তমান নাম হয়েছে আফ্রিকান ইউনিয়ন। মানে অর্গানাইজেশন ফর আফ্রিকান ইউনিটি 1963 সালে যাত্রা শুরু করে, যেটা 2001 সালে নামকরণ হয়েছে আফ্রিকান ইউনিয়ন। ওকে, তাহলে আপনাদের যে কাজটা হচ্ছে পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই এই যে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠাকাল, এই কয়টা সাল আপনাদের একটু পড়ে যেতে হবে। এখান থেকে আপনি কমপক্ষে একটা কোশ্চেন মাস্ট পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর উপরে সদর দপ্তরগুলো থেকে এই দুইটা পেজ ভালো করে পড়ে গেলে দুইটা বা তিনটা কোশ্চেন পাওয়া সম্ভব, কমপক্ষে দুই তিনটা কোশ্চেন পাওয়া সম্ভব। অর্থাৎ ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে শুধু সালগুলো পড়বেন, আর ফার্স্ট পেজে কি করবেন, প্রতিষ্ঠান বিভিন্ন সদর দপ্তরগুলো, মানে ফার্স্ট পেজটাতে সদর দপ্তরগুলো পড়বেন। আর সেকেন্ড পেজে সরাসরি গ্রাজুয়ালের সালগুলো দেওয়া আছে, এই সালগুলো পড়ে যাবেন, তাহলে আপনাদের খুব ইজি হবে। এবং পরীক্ষার আগে অবশ্যই এটি একটু দেখে যাবেন, কারণ এখান থেকে পরীক্ষার সময় কোশ্চেন হয়। আর একটা বিষয়, এইখান থেকে কোশ্চেন হলে যাতে করে আপনাদের কোশ্চেন মিস না হয়, এই জন্য আমি এই শীটের শেষের অংশগুলোকে প্রথমে নোট করে দিয়েছি। পরীক্ষার সময় অবশ্যই অবশ্যই এই দুইটা পেজ পড়ে যাবেন, কারণ এখান থেকে আপনাদের কমপক্ষে দুই তিনটা কোশ্চেন পাবেন ইনশাল্লাহ, প্রত্যেকবারই তাই হয়। আপনি প্রিভিয়াস এর কোশ্চেন দেখেন, এখান থেকে কত ধরনের মানে কতটা কোশ্চেন আসছে, তাহলেই বুঝবেন যে এই শীট দুটো, এই পেজ দুটো কতটা ইম্পর্টেন্ট। আর এটা আপনি যদিও আগে পড়ে রাখেন, তারপরেও কিন্তু ভুলে যাবেন। যদি পরীক্ষার আগের দিন একবার পড়েন, অথবা পরীক্ষার আগ মুহূর্তে একবার, যেদিন পরীক্ষা হবে সকালে একবার শুধু এই শীটটি দেখলেন, অথবা পরীক্ষার আগের রাত দেখলেন, তাও কিন্তু আপনি পরীক্ষার সময় দেখলে আপনি আনসার করতে পারবেন, তাহলে আপনার অ্যাটলিস্ট কনফিউজড হবে না। আমি যে কাজটা করতাম, পরীক্ষার আগের রাত্রে একবার এই শীটটা একবার দেখে যেতাম, তাহলে আমার কি হতো, পরীক্ষায় কনফিউজড হতো না। যে সালে আসুক না কেন, অথবা যে সদর দপ্তরে আসুক না কেন, স্বাস্থ্য সদর দপ্তরে আসুক না কেন, আমি এটা আনসার করতাম। এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এই সুযোগ দিয়েছি। ওকে, মানে এই পার্ট দুটো এখানে দিয়েছি। এখন আমরা আসি আন্তর্জাতিক আহ অর্থনৈতিক সংস্থা সমূহ। আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা সমূহের মধ্যে প্রথম হচ্ছে আইএমএফ। আইএমএফ কি? ব্রেটন উডস প্রতিষ্ঠান, এর আগে আমরা পড়েছি। আইএমএফ হচ্ছে একটা ব্রেটন উডস প্রতিষ্ঠান, 1944 সালে ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে এই প্রতিষ্ঠানের যাত্রা হয় 1944 সালে। আর এর কার্যক্রম শুরু হয়েছে 1947 সালে। যদি পরীক্ষা আসে আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়, 1944 সালে। এটা আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে, কিন্তু এই সালটা কিন্তু এখানে দেওয়া আছে। আইএমএফ 1944 সালে, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। তার মানে যদি আপনি এখানে একবার পড়ে যান, তাহলে আপনার এখানে আর পড়ার দরকার নেই। মানে এখানে মনে রাখা টাফ, বাট উপরে মনে রাখা খুব ইজি। আইএমএফ প্রতিষ্ঠা হচ্ছে 1944 সালে ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে। এর কার্যক্রম শুরু হচ্ছে 1947 সালে 1 মার্চ। জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান হচ্ছে এটি আইএমএফ। আইএমএফ এর কাজটা কি? নিম্ন আয়ের দেশের সুদের হার, মানে উপর সুদের হার 0%। মানে এরা কি করে, নিম্ন আয়ের দেশগুলোতে সুদের হার হচ্ছে 0%। আর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। এর আগে আমরা পড়েছি আর্থিক প্রতিষ্ঠানের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। বর্তমান সদস্য হচ্ছে 190টি।
ওকে, বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ সদস্যপদ লাভ 1972 সালে। দাপ্তরিক ভাষা ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশের। দাপ্তরিক ভাষা হচ্ছে তিনটি, একটি ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ। আইএমএফ এর দাপ্তরিক ভাষা তিনটি। দ্বিতীয় নারী এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভা, উনি হচ্ছে বুলগেরিয়ার নাগরিক। উনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এরপর প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ, ভারত। আমি এর আগে বলেছিলাম যে যদি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কেউ হয় অথবা নারী, মানে যে সমস্ত দীর্ঘদিন ধরে পুরুষ ছিল হঠাৎ নারী চলে আসছে, এর অথবা বহু আলোচিত কোনো ব্যক্তি আসে, এরকম যদি কোনো পার্সন হয় তাহলে এই সংস্থার প্রধান বা ব্যবস্থাপনা পরিচালক বা মহাসচিব হিসেবে যদি কেউ থাকে তাহলে এই নামগুলো মনে রাখতে হবে। এখানে যেমন হচ্ছে প্রথম প্রধান নারী অর্থনীতিবিদ হচ্ছে গীতা গোপীনাথ, কারণ ইনি হচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক, এই জন্য ইম্পর্টেন্ট যে আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ হচ্ছে, ওনার নাম গীতা গোপীনাথ, উনি একজন নারী। এরপরে হচ্ছে আহ, আহ, এরপর হচ্ছে ওদের কর্মসূচি গুলো কি। SDR, আরেকটা হচ্ছে SAP, স্পেশাল ড্রয়িং রাইটস। SDR এবং SAP স্পেশাল ড্রয়িং রাইট কি, এটা হচ্ছে মূলত এদের হচ্ছে বিশেষ উত্তোলন অধিকার। আইএমএফ এর রিজার্ভ সম্পদের এককে বন্ধ প্রকাশ করা হয় SDR দিয়ে। আর SDR এর যাত্রা শুরু হয় 1969 সালে। এটা কিন্তু পরীক্ষা আসছিল যে SDR কি। SDR হচ্ছে আইএমএফ এর রিজার্ভ সম্পদের একক পরিমাপ করার এককের নাম হচ্ছে SDR। আর SDR এর যাত্রা শুরু হচ্ছে 1969 সালে। আপনারা লিখে দিতে পারেন SDR এর যাত্রা শুরু হচ্ছে 1969। এরপরে দেখেন SAP, স্যাপ, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। স্যাপ হচ্ছে উন্নয়নশীল বিশ্বের ঋণ দানের নীতিমালা। মূলত এই স্যাপ অর্থাৎ এই আইএমএফ যে ঋণ দেবে উন্নয়নশীল দেশগুলোকে, এই ঋণ দানের যে একটা নীতিমালা আছে, এই নীতিমালাকে বলা হয় স্যাপ, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম বা স্যাপ। আর একটা হচ্ছে SDR। প্রথমটা হচ্ছে SDR। SDR কি, আইএমএফ এর রিজার্ভ সম্পদের মানে এককে মূলত প্রকাশ করা SDR দিয়ে। এটি 1969 সালে SDR এর যাত্রা শুরু হয়। আর স্যাপ হচ্ছে ওদের আইএমএফ এর ঋণ দানের যে পলিসি বা নীতিমালা। প্রাথমিক লক্ষ্যটা কি, আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা ও বিনিময় স্থিতিশীলতাকে এগিয়ে নিয়ে যায়, মূলত হচ্ছে আইএমএফ এর লক্ষ্য। এরপরে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, এটা আমরা জাতিসংঘের পার্টে বিটিটিএস আলোচনা করেছি, এটা দরকার নাই। এরপর আমরা আসি ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়, এর প্রতিষ্ঠার সাল আমরা যদি প্রথম দুইটা পেজ ভালো করে পড়ি তাহলে এখানে সদর দপ্তর এবং প্রতিষ্ঠার সাল খুব একটা পড়ার দরকার নাই। তবে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে ফিলিপাইনের ম্যানিলা। এর আগে কিন্তু আমাদের দেওয়া আছে এটা। বর্তমান বা দশম প্রেসিডেন্ট হচ্ছে দশম প্রেসিডেন্ট সব। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, এডিবির প্রেসিডেন্ট সবসময় হবে হচ্ছে জাপানের একজন নাগরিক, জাপানিজ নাগরিক হবে এডিবির প্রেসিডেন্ট। মানে প্রেসিডেন্ট সবসময় একজন জাপানিজ নাগরিক হবে। কিসের, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মাসাত কি কি নাম এটা বলতো, আসাকাওয়া। উনি বেসিক্যালি নামটা হচ্ছে মানে আসাকাওয়া নামে পরিচিত, মাসাত শুগো আসাকাওয়া। উনি ওনার নামটা, নামগুলো কেমন একটা বিদঘুটে নাম। জাপানের নাগরিক। আর সবসময় কিন্তু এডিবির প্রেসিডেন্ট যিনি হবে জাপানের নাগরিক হবে। বর্তমান নাগরিক হচ্ছে আসাকাওয়া, মাসাত শুগো আসাকাওয়া হচ্ছে উনি বর্তমানে ইয়ার প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। এর আগে আমরা যেমন পড়েছি ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রেসিডেন্ট হবে তিনি অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে। ঠিক তেমনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যিনি নাগরিক প্রেসিডেন্ট হবে ওনাকেও সবসময় ওনাকে সবসময় হতে হবে জাপানিজ নাগরিক। ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে আমেরিকান নাগরিক, মানে আমেরিকান নাগরিক, এখানে এই জায়গাতে জাপানিজ নাগরিক হতে হবে। এরপরে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, সরি ইসলামিক ডেভেলপমেন্ট IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে সদর দপ্তর হতে কোথায়, সৌদি আরবের জেদ্দায়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। আর এর কার্যকর 1973 সাল থেকে, মানে প্রতিষ্ঠা হচ্ছে 73 সালে আর কার্যকর 1975 সালে। আর প্রতিষ্ঠাতা এই মূলত
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এই এই মানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের এই ব্যাংকটা প্রতিষ্ঠা করেছে ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কি কান্ট্রিজ, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ। ঠিক আছে, এই ওআইসি মূলত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মানে প্রতিষ্ঠাতা, অর্থাৎ ওআইসির হাত ধরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যাত্রা। আর সদস্য রাষ্ট্রগুলো অবশ্যই ওআইসি ভুক্ত 57, মানে সদস্য রাষ্ট্র হচ্ছে কারা, ওআইসি ভুক্ত 57টি রাষ্ট্রই মূলত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। ওআইসি টোটাল সদস্য হচ্ছে 57টা। এই ওআইসির 57টা সদস্য দেশ দিয়েই মূলত হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট, এই ওআইসি 57টা সদস্য দেশে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য। এরপরে আমরা আসি ব্রিক্স। ব্রিক্স কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। ব্রিক্স হচ্ছে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তির নাম বর্তমানে ব্রিক্স। দেখেন, ব্রিক্স বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে চায়না, এসতে সাউথ আফ্রিকা। এই 5টা রাষ্ট্র নিয়েই মূলত এই ব্রিক্স এর যাত্রা শুরু। 5টা রাষ্ট্রের প্রথম 5টা অক্ষর নিয়ে মূলত ব্রিক্স। ব্রিক্স হচ্ছে বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তি। আসলে ব্রিক্স আগে ছিল ব্রিক, আর 2011 সালে সাউথ আফ্রিকা যোগ হওয়ার কারণে হয়েছে ব্রিক্স। মানে ব্রিক্স এর আগে ছিল ব্রিক থেকে হয় ব্রিক্স। 2011 সালে যখন সাউথ আফ্রিকা যোগ দেয় তখন সাউথ আফ্রিকার নিয়ে হয় ব্রিক্স। ব্রিক্সভুক্ত দেশগুলো মোট জনসংখ্যার 40% এখানে, এবার মোট আয়তনের 27%, আর জিডিপির আকার হচ্ছে $18.8 ট্রিলিয়ন। এরপর আমরা আসি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। ব্রিক্স এর পরে আমাদের যে জিনিসটা আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স এর জোটের মূলত ব্যাংক এটা, ব্রিক্স এর ব্যাংক। এর আগে যেমন আমরা পড়েছি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আর ওআইসি, ঠিক তেমনি এরকমই ব্রিক্স এর ব্যাংকের নাম হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থাৎ ব্রিক্স এর এক নিজস্ব ব্যাংক রয়েছে। ব্রিক্স যে এই অর্থনৈতিক শক্তি, ব্রিক্স গ্রুপের নিজস্ব ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স এর ব্যাংকের নাম এর সদর দপ্তর কোথায়? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাই, চীনের সাংহাই। এটা কিন্তু পরীক্ষা আসছিল। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাই। আর প্রতিষ্ঠাতা কাল হচ্ছে 2014 সালে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে 14 সালে। কত সালে হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে? 2014 সালে। এরপর আছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইসিবি। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ইউরোপীয় মুদ্রা গ্রহণকারী 19টি দেশের ব্যাংকের নাম হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। এর সদর দপ্তর হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সদর দপ্তর হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট, আর প্রতিষ্ঠা হচ্ছে 1998 সাল। ঠিক আছে। মিন্ট, মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, টার্কি। ব্রিক্স পরবর্তী উদীয়মান অর্থনৈতিক শক্তির নাম হচ্ছে মিন্ট। বিশ্বব্যাপী জনপ্রিয় বলতে এই মিন্টস কে জনপ্রিয় করে গোল্ডম্যান স্যাক্স ব্যাংক এর সাবেক চেয়ারম্যান জিম ওনিল। মূলত এই মিন্টস বা আপনার ব্রিক্স পরবর্তী উদীয়মান অর্থনৈতিক শক্তি মিন্ট মেক্সিকো, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়া আর টার্কি, এই কয়েকটা রাষ্ট্রকে মূলত ব্রিক্স পরবর্তী শক্তি হিসেবে, অর্থনৈতিক শক্তি হিসেবে তুলনা করা হয়। আর এই টার্মটাকে নিয়ে আসছে মূলত হচ্ছে গোল্ডম্যান স্যাক্সের সার্চ ব্যাংকের সাবেক চেয়ারম্যান জিম ওনিল। এখন আমরা আসি সার্ক, সাউথ আফ্রিকান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক পরে আজকে আমরা শেষ করব, এরপর আমরা অন্য কিছু করবো। সার্কটা কি? সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। মনে রাখবেন সার্কের এখন আপাতত কার্যক্রম খুব একটা নেই, কারণ সার্কের কি করে, সার্কের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন দেশে আপাতত প্রতিষ্ঠানগুলো কার্যক্রম রয়েছে, কিন্তু সার্কের ভবিষ্যৎ অনেকটা অন্ধকার। কারণ 2019 সালের পর থেকে 2019 সালে পর থেকে এখন পর্যন্ত সার্কের কোনো হচ্ছে না, মানে আপনার সম্মেলন হয়নি। কারণটা কি একটু নিচে দেখেন তাহলে বুঝতে পারবেন। সার্কের 19তম সম্মেলন, ঠিক আছে, 19তম সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানে।
19তম সম্মেলন পাকিস্তানে 2016 সালে হওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু এই পাকিস্তানের সম্মেলন হওয়ার কারণে ভারত প্রথমে একতরফা ভাবে পাকিস্তানে বলেছে যেহেতু পাকিস্তানের সম্মেলন সুতরাং আমরা এই সম্মেলনে যাব না। ভারত এই সম্মেলন বয়কট করে, ভারত বয়কট করার কারণে বাংলাদেশও ভারতের হাত ধরে এই সম্মেলন বয়কট করে। এর ফলে কি হয়, এই 2016 সালে সর্বশেষ সম্মেলন হয়, তারপর থেকে আর এই সার্কের কোনো সম্মেলন হয়নি। যখন একটা সংস্থা একটা বড় একটা সংস্থা, এই সংস্থা যখন সম্মেলন হবে না, তখন ওই সংস্থার ভবিষ্যৎ কি, সংস্থার কার্যক্রম কি, সংস্থার আপডেট কি, এটা নিয়ে কিভাবে তারা মিটিং করবে। অর্থাৎ সার্কের ভবিষ্যৎ অনেকটা অন্ধকার, কারণ 2016 সালের পর থেকে সার্কের এখন পর্যন্ত আর কোনো সম্মেলন হয়নি। বুঝে গেল? তাহলে সার্কের প্রতি এখন আমরা সার্কের ভবিষ্যৎ বললাম, মানে সার্কের ভবিষ্যৎ অনেকটা অন্ধকার। তবে একটা কথা মনে রাখার দরকার, সার্কের জায়গাটা দখল করেছে বিমস্টেক। এই সার্কের পরে আমরা পড়বো আবার বিমস্টেক। এই যে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন, সার্কের জায়গাটা ফুললি দখল করেছে এখন বিমস্টেক। অর্থাৎ সার্কের আহ গুরুত্বটা কমে যাওয়ার ক্ষেত্রে আরো বড় দায়ী হচ্ছে, মানে বড় ভূমিকা রেখেছে বিমস্টেক। এখন সার্কের চেয়ে বিমস্টেকে বেশি হাইলাইট করা হয়। তাহলে আমরা জিনিসটা পাইলাম এখানে, সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগী সংস্থা। যদি আঞ্চলিক সহযোগিতার কথা বলা হয়, কিন্তু আঞ্চলিক সহযোগিতা তেমন তারা করে না। আহ কারণ হচ্ছে কি, সার্কের ভবিষ্যৎ অন্যত, কারণ সার্কের কার্যক্রমই এখন নাই ওইভাবে। সার্কের শুধুমাত্র যে প্রতিষ্ঠানগুলো যেমন বাংলাদেশে আছে, সার্ক এগ্রিকালচারাল সেন্টার, সেই সার্ক এগ্রিকালচারাল সেন্টার, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়াতে আগারগাতে। আবার সার্ক বিশ্ববিদ্যালয় রয়েছে কোথায়? ইন্ডিয়াতে। সার্কের বিশ্ববিদ্যালয় কার্যক্রম চলছে, সার্ক এগ্রিকালচার সেন্টার কার্যক্রম চলছে, কিন্তু কাজগুলোর মধ্যে যে সমন্বয় খুব একটা হচ্ছে না। সমন্বয় হওয়ার জন্য সম্মেলন দরকার ছিল, কিন্তু সম্মেলন যেহেতু হচ্ছে না, সমন্বয় হচ্ছে না, তোরা তারপরে কি হচ্ছে, ওরা কাজগুলো হচ্ছে বাট ওইভাবে মানে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাজগুলো হচ্ছে না। এখন আমরা আসি, সার্ক প্রতিষ্ঠা হয়েছে 8ই ডিসেম্বর 1985 সালে। আর উদ্যোক্তা দেশ হচ্ছে বাংলাদেশ, পর্যবেক্ষক দেশ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইরান, মরিশাস এবং ইউরোপীয় ইউনিয়ন। ওকে, সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। আর সদস্য দেশ 8টি, সদস্য দেশ 8টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান। এই 8টা সদস্য দেশ নিয়ে মূলত সার্কের যাত্রা শুরু। সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। সার্কের প্রথম মহাসচিব ছিল আবুল আহসান, আর বর্তমান মহাসচিব আছে উনি হচ্ছে ওয়াসালা ওয়েরাকুন, শ্রীলঙ্কার নাগরিক। সার্ক ইউনিভার্সিটি নয়াদিল্লি। এরপরে ভাষা, সার্কের ভাষা 10টি, আর অফিসিয়াল ভাষা 1টি, সেটা হচ্ছে ইংরেজি। সার্কের সহযোগিতার ক্ষেত্র হচ্ছে 13টি। সার্কের সহযোগিতার ক্ষেত্র হচ্ছে 13টি। প্রস্তাব পাস হয় 100% ভোটে, অর্থাৎ 8টি হা ভোট হলে একমাত্র প্রস্তাব পাস হয়। সার্কের সবচেয়ে বড় সমস্যাটা ছিল এই জায়গাতে, যে কোনো প্রস্তাব পাস কেন 100% ভোটে হবে? জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানে যেখানে 100% ভোটে প্রস্তাব পাস হয় না, সেখানে সার্কের 100% শর্ত, প্রস্তাব পাস হওয়ার ক্ষেত্রে 100% ভোটের কথা বলাই হচ্ছে জাতিসংঘের সবচেয়ে সরি সার্কের সবচেয়ে বড় একটা ত্রুটি ছিল। কারণ যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান রয়েছে, মানে চির প্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্র, সেখানে 100% ভোটে আসলে কোনো জায়গাতে 100% কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সো মাচ ডিফিকাল্ট। সার্কের সবচেয়ে বড় ত্রুটি ছিল এই জায়গাতে, যে কোনো প্রস্তাব পাশ করতে হবে 100% ভোটে। এখন যখন সার্কের মানে সম্মেলন পাকিস্তানে হওয়ার কথা ছিল, তখন ইন্ডিয়া কি করলো? বয়কট করলো। ইন্ডিয়া বয়কট করার কারণে বাংলাদেশও বয়কট করলো। যখন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে দুটো রাষ্ট্র বয়কট করবে, তখন স্বাভাবিকভাবেই সম্মেলন হবে না, কারণ ওই সম্মেলন হওয়া মানে কোনো প্রস্তাব পাশ হবে। প্রস্তাব পাশ হতে গেলে তো সব রাষ্ট্রকে থাকতে হবে, যেহেতু সব রাষ্ট্র থাকবে না, তার 100% এখানে ভোটও পড়বে না, 100% ভোট না পড়লে প্রস্তাব পাশ হবে না। এই তাহলে সম্মেলন করার কি দরকার? তার মানে সার্কের বড় ত্রুটি ছিল এই জায়গাতে। আপনাদের লিখিত পরীক্ষার একটা কোশ্চেন থাকতে পারে, সার্ক কি, সার্কের ভবিষ্যৎ কি? আসলে সার্কের ভবিষ্যতের ক্ষেত্রে যে কতগুলো ত্রুটি রয়েছে, মানে সার্কের যে ভবিষ্যৎটা অনেকটা অন্ধকার, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। আর তার প্রথম কারণটা হচ্ছে সার্ক প্রতিষ্ঠার সময় যে কন্ডিশন গুলো ছিল, এখানে বলা ছিল যে দ্বিপাক্ষিক কোনো বিষয়ে আহ, মানে এখানে প্রথম কথাটা হচ্ছে 100% ভোটে কোনো বিল পাস করতে হবে, কোনো
মানে কোন প্রস্তাব পাশ করতে হবে, এটাই ছিল সার্কের বড় একটা গলদ বা ত্রুটি। সার্কের আহ বাংলাদেশের পরিচালক এম জে জাভেদ, ঠিক আছে, বাংলাদেশ সার্কের পরিচালক এম জে জাভেদ। সম্মেলন, প্রথম সম্মেলন 1985 সালে, আর সর্বশেষ সম্মেলন হয় যে 18তম সম্মেলন 14 সালে। এটা হচ্ছে কোথায়, কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডু। আর 19তম সম্মেলন পাকিস্তানে হওয়ার কথা থাকলেও হয়নি। এরপরে সার্কের দুইটা চুক্তি হয়, একটা সাপটা এবং সাপটা। সাপটা হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, আর এটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। মনে রাখবেন, সাপটা হয় হচ্ছে 1993 সালে, আর 2 বছর পরে এটা স্বাক্ষরিত হয়, মানে কার্যকর হয়। সাপটা চুক্তি স্বাক্ষর হয় 93 সালে, 2 বছর পর 95 সালে এটা কার্যকর হয়। আর একটা হচ্ছে ঠিক তেমনি সাপটা, সাপটা এবং সাপটা। সাপটা হয় 93, 95 এটা কার্যকর হয়। আর সাপটা হচ্ছে, এটা হয় 2004-এ স্বাক্ষর হয়, আর 2 বছর পর 2006 এটা কার্যকর। বুঝা গেল? এই কয়টা আপনাদের আপাতত আমরা এখান থেকে শেষ করব। এর পরের ক্লাসে আমরা বিমস্টেক থেকে শুরু করব। ওকে, আচ্ছা বলেন, আমরা কিন্তু আজকে অনেক পড়েছি, বুঝতে পারছেন তো? ওকে স্যার। অনেক পড়েছি, কিন্তু আসলে আন্তর্জাতিক অনেক কিছু পড়তে হয় আপনাদের, কিন্তু আজকে যা পড়েছি আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, এবং আপনাদের জানার জন্য দরকার, আবার পরীক্ষার জন্য দরকার, কারণ এখান থেকে বারবার কোশ্চেন রিপিট হয়। আপনি আজকে আজকে আমরা যেভাবে পড়লাম সেভাবে বাসায় গিয়ে 2-3 বার রিভিশন দিলে দেখবেন সবকিছু কভার হয়ে গেছে, বা মানে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সবকিছু হবে না, প্রথমে 2-3 বার পড়া দেখা যাচ্ছে অন্তত 50% বা 60% মতো মাথায় ক্যাপচার করবো, তারপর আর 2-3 বার রিভিশন দিলে একটা পর্যায়ে গিয়ে দেখবেন সবকিছু মাথায় চলে আসছে। তো আপনারা বাসায় গিয়ে পড়বেন, এরপরে কোনো জায়গাতে কোনো বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি পরের ক্লাসে আমরা এটা আলোচনা করবো, মানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। ঠিক আছে? হ্যালো? জি ঠিক স্যার। আছে স্যার। ওকে স্যার। তাহলে আমরা মনে হয় আজকে শেষ করে দিই, 11:30 পার হয়ে গেছে। হ্যাঁ, এনামুল ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আছি আমি। আচ্ছা, তাহলে আমরা 11টা প্রায় 33 বেজে গেছে, আজকে শেষ করে দিই। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরের ক্লাসে আমরা বিমস্টেক থেকে শুরু করব। হ্যাঁ, মোটামুটি এই ইয়ারও প্রায় 8টা পেজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার, ওকে। এটারও স্যার খুব বেশি বাকি নাই, নিচে কিন্তু স্যার প্রায় মনে হয় 9-10 পৃষ্ঠা শুধু প্রশ্নই। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা বেশিক্ষণ যেটা লাগবে না। কোনো প্রশ্ন এখন পড়তেছি না। বিষয়টা হচ্ছে কি, এনামুল ভাই, আমরা চাইলে সব শেষ করতে পারতাম, তাহলে কি হবে, না, স্টুডেন্টদের না লোড দেওয়ার বুঝালে। দরকার নেই, সময় আছে আমাদের হাতে অনেক, যেহেতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে ওই জন্য হচ্ছে আমরা একটু পড়তেছি। দাতাবেজ হুম। ভিত্তিক, তো মুখস্থ করা লাগে অনেক বা মনে রাখা লাগে। অনেক কিছু মনে রাখতে হয়, আর ইন্টারন্যাশনাল রিলেশন তো, মানে ইন্টারন্যাশনাল তো সবকিছু আনকমন। বাংলাদেশ অ্যাফেয়ার্সটা ইজি, আমরা সবকিছু জানি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা একটু আনকমন, তো মানে অন্যান্য অনেক কিছু টপিক পড়তে হয়, এই জন্য এটা দরকার আছে, একটু বুঝে শুনে এটাই পড়তে হবে। সমস্যা নেই স্যার, আর আমরা দু তাছাড়াও, একটা ক্লাস হলেও ক্ষতি হবে না আশা করি, খুব বেশি, যেহেতু সময় আছে আমাদের জি জি হাতে। জি জি জি, ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ও- তাহলে আমরা আজকে শেষ করে দিই, এরপরে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, আহ ভালোভাবে পড়াশোনা করবেন, এই আর কি। আহ এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে স্যার। ওকে।